আমার স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছে, রাইট? স্যার। ইয়েস স্যার। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যে জিনিসটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এরকম যে আমরা পজিটিভ নাম্বারের নানা রকম নাম্বার বেস সিস্টেমে হচ্ছে রিপ্রেজেন্টেশন শিখছি। অর্থাৎ এই যদি হচ্ছে আমাদের 7 হয়, এই 7 কে আমরা বাইনারিতে লিখতে পারি এইভাবে করে, 0 ট্রিপল 1 এইভাবে করে। তো এটা তো হচ্ছে পজিটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন। এরপরে আমরা দেখলাম যে হচ্ছে নেগেটিভ নাম্বারকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করার তিনটা সিস্টেম আমরা দেখছি: সাইন এন্ড ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেমে কি হয় যে আমরা নাম্বারটাকে লিখি, তারপর হচ্ছে ফার্স্টে একটা ডিজিট রাখি, ওই ডিজিটের মাধ্যমে আমরা বুঝাই নাম্বারটাকে পজিটিভ নাকি নেগেটিভ। ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমে কি হয়, পজিটিভ নাম্বারকে নর্মাল বাইনারি নাম্বারের মতো রিপ্রেজেন্ট করি, এবং যেহেতু সেটা পজিটিভ সেটা বোঝানোর জন্য সামনে একটা জিরো দিই। আচ্ছা, তো তার মানে কি এই 7 নাম্বারটার জন্য যদি সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেমে আমি বলি যে হচ্ছে রিপ্রেজেন্টেশন কি, রিপ্রেজেন্টেশন 0 ট্রিপল 1। যদি বলি ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমে রিপ্রেজেন্টেশন কি, সেটাও কিন্তু হচ্ছে 0 ট্রিপল 1। এবং একইভাবে যদি বলি টুস কমপ্লিমেন্ট সিস্টেমের রিপ্রেজেন্টেশন কি, সেটাও কিন্তু হচ্ছে 0 ট্রিপল 1। অর্থাৎ পজিটিভ নাম্বারের জন্য তিনটা সিস্টেমের রিপ্রেজেন্টেশন সেম। ডিফারেন্সটা কই হয়, যখন আমরা নেগেটিভ নাম্বারের জন্য কাজ করি। তো নেগেটিভ নাম্বারের জন্য রিপ্রেজেন্টেশনটা কিরকম ডিফারেন্ট হয়। তো -7 কে আমরা রিপ্রেজেন্ট করি সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেমে এইভাবে, যে 7 লিখি, 1 1 1 মানে হচ্ছে 7, এবং তার সামনে সবার লেফটে একটা ডিজিট দিই, যেটা 1 মানে হচ্ছে নেগেটিভ। তো সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেমে এইটার মানে হচ্ছে -7। কিভাবে বুঝি, ফার্স্ট ডিজিটের জন্য আমরা হচ্ছে বুঝি এটা কোন সাইন। তো ফার্স্ট ডিজিট দিয়ে আমরা বুঝতে পারতেছি এটা নেগেটিভ সাইন, তারপর 1 1 1, এই তিনটা ডিজিট দিয়ে আমরা বুঝতে পারতেছি নাম্বারটা 7। ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমে জিনিসটা কেমনে কাজ করে, +7 এর যে বাইনারি নোটেশনটা থাকে সেইটার সবগুলা ডিজিটকে আমরা জাস্ট উল্টাই দিই, অর্থাৎ 0 কে 1 করে দিই, 1 কে 0 করে দিই। তার মাধ্যমে হচ্ছে আমরা নেগেটিভ নাম্বার বুঝাই। যেমন 0 ট্রিপল 1 মানে ছিল +7, তাহলে হচ্ছে -7 মানে হবে 1 0 0 0। কিভাবে পাইলাম, এই যে 0 ট্রিপল 1 এইটা চারটা ডিজিটকে উল্টাই দিলাম, 0 কে 1 বানাইলাম, তিনটা 1 কে তিনটা 0 বানাই দিলাম। তো এই নাম্বারটা যদি আমাদের কাছে আলাদা থাকতো, অর্থাৎ এইখানে যদি আমি একটা নাম্বার পাইতাম যে এখানে আমাকে বলা হয়েছে ওয়ান্স কমপ্লিমেন্ট একটা নাম্বার আছে, এই নাম্বারটা হচ্ছে 1000, এই 1000 মানে যে -7, সেইটা আমরা কেমনে বুঝতাম। সবার ফার্স্টে আগের মতোই ফার্স্ট ডিজিটটা দেখতাম, দেখে বুঝতাম এটা একটা নেগেটিভ নাম্বার। তারপরে কি করতাম, এই যে টোটাল নাম্বারটা আছে, 4 ডিজিট টোটাল নাম্বার, এইটাকে উল্টাই দিতাম, অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট করতাম, করলে কত পাই, 0 ট্রিপল 1। এইটার যে বাইনারি ভ্যালু, এটার বাইনারি ভ্যালু আমরা জানি 7, সেটা হচ্ছে নেগেটিভ এর পরে লিখতে হবে। এইভাবে করে হচ্ছে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট একটা নাম্বারকে পড়তে পারি। আচ্ছা, আবারও ফেরত আসি তাহলে। 1000 হচ্ছে -7 এর ওয়ান্স কমপ্লিমেন্টের রিপ্রেজেন্টেশন। আর -7 এর টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন কি, ওয়ান্স কমপ্লিমেন্টের যে রিপ্রেজেন্টেশন থাকে তার সাথে এক যোগ করলে যে নাম্বারটা পাই, অর্থাৎ 1001, এইটা হচ্ছে -7 এর টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। আবারও একইভাবে যদি চিন্তা করি, আমাকে যদি এই নাম্বারটা দিয়ে দেওয়া থাকে 1001, এবং বলা থাকে এটা হচ্ছে একটা টুস কমপ্লিমেন্ট নাম্বার, তো এই নাম্বারটা দেখে আমরা কিভাবে বুঝবো যে এই নাম্বার মানে -7। তো একইভাবে সবার লেফটের ডিজিটটা দেখি, এটা দেখে আমরা বুঝি এটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। তারপর আমরা কি করি, যেহেতু বলা আছে এটা একটা টুস কমপ্লিমেন্ট নাম্বার, এবং আমরা যেহেতু 1 দেখে বুঝতে পারছি এটা একটা নেগেটিভ নাম্বার, তার মানে কি এই নাম্বারটাকে টুস কমপ্লিমেন্ট করা হয়েছে। সো পুরা টুস কমপ্লিমেন্ট প্রসেসটাকে উল্টাবো, উল্টালেই হচ্ছে আমরা অ্যাকচুয়াল নাম্বারটা পাইতে পারবো। সো প্রসেসটা কি, টুস কমপ্লিমেন্টে আমরা হচ্ছে আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করি, তারপর 1 অ্যাড করি। সো উল্টাইতে যদি চাই কি করতে হবে, আগে 1 মাইনাস করতে হবে, তারপর সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। সো এই নাম্বারটা থেকে যদি 1 মাইনাস করি তাহলে আমরা পাই হচ্ছে 1000, এবং তাকে যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে আমরা পাই হচ্ছে 0 ট্রিপল 1। এখন 0 ট্রিপল 1 এইটার বাইনারি ভ্যালু কত, আমরা জানি এটার বাইনারি ভ্যালু হচ্ছে 7, তাহলে -7 হচ্ছে আমরা বসি। এইভাবে করে হচ্ছে একটা টুস কমপ্লিমেন্ট নাম্বারকে পড়ে আমরা বুঝতে পারি যে ওই নাম্বারটার ভ্যালু কত। তো যাই হোক, এই হচ্ছে -7 এর তিনটা সিস্টেমে তিনটা নোটেশন। সাইন অ্যান্ড ম্যাগনেটিক সিস্টেম হচ্ছে 1111, ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে 1000, টুস কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে 1001। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা গত ক্লাসে দেখছিলাম। এখন এই ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এই সিস্টেমে এনে লাভটা কি হলো, আমরা একটা সুবিধা দেখছিলাম যে আমাদের কাছে যদি হচ্ছে একটা ক্যালকুলেশন এমন ভাবে করতে হয়, যেমন ধরেন হচ্ছে 4 - 3। তো এই ক্যালকুলেশনটা যদি আমরা করতে চাই বাইনারি সিস্টেমে, আমাদের কি করতে হয়, 4 এর একটা বাইনারি রোটেশন বের করতে হয়, 3 এর একটা বাইনারি রোটেশন বের করতে হয়, তারপর 4 - 3 করতে হয়। তো এইটার কেসে আমরা দেখছিলাম যে সমস্যাটা কি, যে আমাদের এডিশন করার জন্য একটা সার্কিট বানাইতে হয়, সাবট্রাকশনের জন্য একটা সার্কিট বানাইতে হয়। তো আমরা একটা কাজ করে জিনিসটাকে ইজি করে ফেলতে পারি। এই 4 - 3 কে আমরা লিখতে পারি 4 + -3। এইভাবে যদি লিখি, লেখার ফলে আমাদের সুবিধাটা কি, এই যে আমরা দেখেন অপারেশন কোনটা করতেছি, অপারেশন আমরা করতেছি এডিশন, প্লাস অপারেশন। তো 4 এর বাইনারি নোটেশন আমাদের কাছে আছে, -3 এর জন্য আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট যে কোনো একটা সিস্টেমে একটা নোটেশন দাঁড় করে দিতে পারি।
তাহলে আমাদের কি সুবিধা হচ্ছে, যে এই দুইটা বাইনারি রোটেশনকে আমরা জাস্ট অ্যাড করেই কাজটা করে ফেলতেছি, 4 - 3 এর কাজটা করে ফেলতে পারতেছি। তার মানে কি সাবট্রাকশনের জন্য আলাদা সার্কিটটা লাগতেছে। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারতেছি? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকি তাহলে এখন হচ্ছে একটা কেসের কথা একটু চিন্তা করি। আমরা হচ্ছে রেঞ্জের কথা চিন্তা করছিলাম, টুস কমপ্লিমেন্ট সিস্টেমের রেঞ্জ কত। রেঞ্জের জন্য কিছু হচ্ছে জেনারেল ফর্মুলা দাঁড় করাইছিলাম, যে কয় বিটের জন্য রেঞ্জ কতটুকু হবে। কারো কি মনে আছে ফর্মুলা গুলা কি? কারোই মনে নেই? ধরেন 3 বিটের নাম্বারের জন্য কতটুকু রেঞ্জ হইতে পারে টুস কমপ্লিমেন্ট সিস্টেমে? স্যার -7 থেকে 7 থেকে +8। +6 হচ্ছে একটু উল্টা বলছেন। এই আচ্ছা রেঞ্জটা হচ্ছে -8 থেকে +7। আচ্ছা, -8 থেকে +7। আচ্ছা, এই রেঞ্জটা আমরা একটা জেনারেল ফর্মুলা শিখছিলাম। জেনারেল ফর্মুলাটা হচ্ছে এরকম: -2n - 1 এখান থেকে শুরু করে +2n - 1 -1 এই পর্যন্ত। এটা হচ্ছে টুস কমপ্লিমেন্টের রেঞ্জ। আচ্ছা, সো এইটা যদি হচ্ছে টুস কমপ্লিমেন্টের রেঞ্জ হয়, তার মানে কি এই এইখানে আমরা কয় বিটের জন্য হিসাব করতেছি? 4 বিটের জন্য। সো 4 বিটের জন্য যদি আমরা বসাই -2^4 - 1 থেকে +2^4 - 1 এটা 1, সরি। সো 2^4 - 1 মানে কি, মানে 2^3। সো -2^3 থেকে শুরু করে +2^3 - 1। সো 2^3 মানে কি, মানে হচ্ছে 8। 8 থেকে শুরু করে 8 - 1 অর্থাৎ 7 পর্যন্ত, -8 থেকে 7 পর্যন্ত। -8। আচ্ছা, সো এখন তার মানে আমরা জানি 4 বিট টুস কমপ্লিমেন্ট নাম্বারের জন্য এই আমার রেঞ্জ হচ্ছে এতটুকু, -8 থেকে -7। এখন 4 বিট টুস কমপ্লিমেন্ট নাম্বার দিয়ে কি এর থেকে বড় আমরা রিপ্রেজেন্ট করতে পারি? যেমন ধরেন আমরা যদি হচ্ছে চিন্তা করি -9। -9 কি 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো? পারবো না, রাইট? আচ্ছা, তাহলে এখন ধরেন আমরা একটা কাজ করার চেষ্টা করি, ধরেন হচ্ছে -3 আর হচ্ছে -6, এটার রেজাল্ট ডেসিমালে কত আসে? মাইনাস। +9। -9। আচ্ছা, এই -9 নাম্বারটা কি 4 বিট টুস কমপ্লিমেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা সম্ভব? হ্যাঁ নাকি না, একটু কথা বলেন। মাইনাস হ্যাঁ। নাইন নাইন কে কি 4 বিট টুস কমপ্লিমেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা সম্ভব? No, sir. না, রাইট? আচ্ছা, বাট একটা জিনিস দেখেন, -3 কে কিন্তু চার চার বিটের টুস কমপ্লিমেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা সম্ভব, -6 কেও 4 বিটের টুস কমপ্লিমেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা সম্ভব, রাইট? তো তার মানে কি এই অপারেশনটাকে যদি আমরা টুস কমপ্লিমেন্ট সিস্টেমে করতে চাইতাম, তাহলে আমাদের কি করা লাগতো একটু যদি চিন্তা করি। আমাদের কাছে -3 এর একটা নোটেশন আছে, তার সাথে আমরা প্লাস করতে পারতাম কাকে? -6 এর একটা নোটেশনকে। এই দুটাকে যদি অ্যাড করি তাহলেই তো আমাদের -9 পাওয়া উচিত, রাইট? তাহলে আমরা এই দুটাকে অ্যাড করে দেখি টুস কমপ্লিমেন্ট সিস্টেমে যে আসলে হয় কি। তো টুস কমপ্লিমেন্টে যদি আমরা এই দুটাকে অ্যাড করতে চাই তাহলে আমাদের কি করা দরকার? সবার ফার্স্টে হচ্ছে +3 এর নোটেশনটা বের করব, তারপর সেটাকে হচ্ছে টুস কমপ্লিমেন্ট করব। সো +3 মানে কত? 4 বিটে +3 মানে হচ্ছে 0 0 1 1। এটাকে যদি টুস কমপ্লিমেন্ট করি তাহলে কি করতে হবে? সবার ফার্স্টে আমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ 1 1 0 0 বানাইতে হবে এবং তার সাথে এক অ্যাড করতে হবে। তাহলে আমরা কত পাবো? 1 1 0 1। এই 1 1 0 1 মানে কত? 1 1 0 1 মানে হচ্ছে -3। আচ্ছা, আবার যদি -6 এর টুস কমপ্লিমেন্ট নোটেশন দাঁড় করে তাহলে আমরা কত পাবো? 0 1 1 0, এটা হচ্ছে তার বাইনারি রিপ্রেজেন্টেশন। তারপরে সেটাকে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, 1 0 0 1। তারপরে তার সাথে হচ্ছে 1 অ্যাড করলাম, 1 অ্যাড করলে কত পাই? 1 আর 1 0, এখানে আসে 1 1 0। তাহলে এই 1 0 1 0 হচ্ছে -6 এর টুস কমপ্লিমেন্ট নোটেশন। আচ্ছা, এখন এই দুটাকে অ্যাড করলে তো আমার -9 পাওয়া উচিত। তাহলে আমি এই দুটাকে একটু অ্যাড করে দেখি, অ্যাড করলে কত পাই? 1 আর 0 হচ্ছে 1 1 আর 0 1 1 আর 0 1। এই কেসে আমরা দেখবো 1 আর 1 যোগ করলে আসলে 10 হয়, তার মানে কি এখানে একটা 0 এখানে একটা 1। তো আমরা জানি যে দুইটা 4 বিটের নাম্বারের এডিশন করলে
বা যে কোনো অপারেশন করলে আমরা হচ্ছে একটা 4 বিটের নাম্বার পাচ্ছি আর কি। এই যে আমার ক্যারিটাকে আমরা টুস কমপ্লিমেন্ট সিস্টেমে নেগলেক্ট করি, বাদ দিয়ে দিই। আচ্ছা, ক্যারিটা বাদ দিলাম। ক্যারি বাদ দেওয়ার পরে আমরা যে নাম্বারটা পাচ্ছি 0 1 1 1, এই নাম্বারটার সাইন কি, পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। পজিটিভ, রাইট? আমরা সাইন কিভাবে দেখি, সবার লেফটের ডিজিটটা দেখি। So আমরা সবার লেফটের ডিজিটের দিকে তাকায় দেখতেছি এটা একটা পজিটিভ নাম্বার, তো 1 প্লাস বসাইলাম। এবং পজিটিভ নাম্বারকে কিভাবে রিড করি, যতগুলা বাইনারি ডিজিট আছে তাদের টোটাল ভ্যালুটা হচ্ছে আমরা রিড করার চেষ্টা করি। তো 1 1 1 মানে কত, 1 1 1 মানে হচ্ছে আমরা জানি 7। তাহলে -3 + -6, এই অপারেশন করে আমরা রেজাল্ট কত পাইলাম, +7। আমাদের পাওয়া উচিত ছিল কত, -9। এখন আমরা যদি একটু চিন্তা করি যে -9 আমরা কেন পাইলাম না, কজ -9 4 বিটের রেঞ্জেই হচ্ছে পড়ে না। সো আমরা এই যদি এই অপারেশনটা কি দুইটা 5 বিটের অপারেশন হিসেবে করতাম, তাইলে কিন্তু হচ্ছে আমরা কারেক্ট রেজাল্টটা পাইতাম। তো 4 বিটের অপারেশন করছি দেখে রেজাল্টটা পাইনি। তো তার মানে কি এখানে কি হয়েছে, ওভারফ্লো হয়েছে। মানে 4 বিটের ভিতরে এই নাম্বারটা রাখাই সম্ভব না। তো এই নাম্বারটা রাখতে গেলে আরো বেশি জায়গা লাগে, এই জন্য আমরা এই জিনিসটাকে বলি ওভারফ্লো হওয়া। তো এখন এই জিনিসটা আমাদের একটু চিন্তা করা দরকার যে কখন কখন আসলে ওভারফ্লো হইতে পারে, কোন কোন অপারেশনের ক্ষেত্রে ওভারফ্লো হইতে পারে। আমরা যদি একটু চিন্তা করি, যদি আমাদের কাছে ধরেন এই কেসটার ক্ষেত্রে যদি আমি একটা চিন্তা করি, দুইটা সেম সাইনের নাম্বারকে হচ্ছে আমি অ্যাড করলাম, অ্যাড করার পর ওভারফ্লো পাইলাম। তো তার মানে কি দুইটা সেম সাইনের নাম্বারকে অ্যাড করে আমরা ওভারফ্লো পাইতে পারি। কখন ওভারফ্লো দেখেন, এই দুইটা নাম্বারের সাইন কি ছিল, নেগেটিভ সাইন। তার মানে কি সবার লেফটে এই দুইটারই 1 ছিল। তার মানে দুইটা নেগেটিভ সাইনওয়ালা নাম্বারকে যদি আমরা অ্যাড করি তাহলে রেজাল্টটা অবশ্যই নেগেটিভ হওয়া উচিত। তার মানে রেজাল্টেরও সবার লেফট যে বিটটা সেটা 1 হওয়া উচিত। অর্থাৎ সবার লেফটে 1 1 ওয়ালা দুইটা নাম্বারকে অ্যাড করলে যে রেজাল্ট পাবো তার রেজাল্টের লেফটে 1 থাকা উচিত। যদি 1 না পাই, এরকম হচ্ছে আমরা 0 পাই, তখন তার মানে আমরা কি বুঝতে পারি, আউট অফ ওভারফ্লো আছে। ওভারফ্লো আছে, রাইট? আচ্ছা, তো তার মানে কি দুইটা নেগেটিভ নাম্বারকে অ্যাড করে যদি আমরা একটা পজিটিভ নাম্বার পাই তখন আমরা বুঝতে পারি ওভারফ্লো হয়েছে। ওভারফ্লো। একইভাবে যদি দুইটা পজিটিভ নাম্বারকে আমরা অ্যাড করি, অর্থাৎ দুইটা নাম্বারের সবার লেফটে হচ্ছে 0 0 আছে, তাহলে সেটার রেজাল্ট তো অবশ্যই অবশ্যই পজিটিভ হওয়া উচিত। দুইটা পজিটিভ নাম্বারকে অ্যাড করলে তো কখনোই নেগেটিভ নাম্বার আসতে পারে না। বাট আমরা যদি রেজাল্টে এরকম পাই যে দুইটা পজিটিভ নাম্বারকে অ্যাড করছি, কিন্তু অ্যাড করার পরে যে রেজাল্ট পাইছি রেজাল্টের সবার লেফট বিটে আছে 1, তার মানে কি সেখানে হচ্ছে ওভারফ্লো হয়েছে। তার মানে দুইটা পজিটিভ নাম্বারকে অ্যাড করার পরে যদি আমরা একটা নেগেটিভ ভ্যালু পাই তার মানে হচ্ছে একটা ওভারফ্লো হয়েছে। এই দুইটা কেস কি বুঝতে পারতেছি? ইয়েস স্যার। আচ্ছা, বাকি কেসগুলো যদি একটু চিন্তা করি, বাকি আর কি কেস থাকতে পারে যে একটা পজিটিভ নাম্বারের সাথে একটা নেগেটিভ নাম্বার যোগ করছি, অথবা একটা নেগেটিভ নাম্বারের সাথে একটা পজিটিভ নাম্বার যোগ করছি। এই দুইটা কেসে আসলে কখনই ওভারফ্লো হওয়া সম্ভব না। কেন সম্ভব না, আমরা যদি একটু চিন্তা করি যে আহ এই দুইটা নাম্বারের ক্ষেত্রে আসলে হইতে পারে কি, সবচেয়ে বড় পজিটিভ নাম্বার আর সবচেয়ে ছোট নেগেটিভ নাম্বারের মধ্যে আমরা যোগ করতে পারি। তাহলে 4 ডিজিটের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সবচেয়ে বড় পজিটিভ নাম্বার কি, 7। সবচেয়ে ছোট নেগেটিভ নাম্বার কি, -8। এই দুটাকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা কত পাই, -1 পাই। -1 কি আমার রেঞ্জের ভিতরে পড়তেছে। আবার যদি আমরা উল্টা কেসটা চিন্তা করি যে আহ, সবচেয়ে ছোট পজিটিভ নাম্বার নিব, তো সবচেয়ে ছোট পজিটিভ নাম্বার হচ্ছে যদি ধরি 0, আর সবচেয়ে বড় নেগেটিভ নাম্বার নিব সেটা ধরে হচ্ছে যদি আমরা -1, তাহলে 0 আর -1 অ্যাড করলে অ্যান্সার আসে -1। তো তার মানে কি আমরা আসলে সবচেয়ে বড় সবচেয়ে ছোট যেভাবেই নেই, একটা পজিটিভ আর একটা নেগেটিভ নাম্বার অ্যাড করলে যে নাম্বারগুলো আসে সেই নাম্বারগুলো অবশ্যই ওই 4 বিটের রেঞ্জ বা যত বিটের হিসাব করতেছি অত বিটের রেঞ্জের ভিতরেই পড়ে। রেঞ্জের ভিতরে যদি পড়েই যায় তাহলে তো আমাদের আর ওভারফ্লো হওয়ার কোনো চান্স নেই। তো এইটাই হচ্ছে ব্যাপার, যখন হচ্ছে আমরা অপোজিট সাইন নিয়ে হচ্ছে এডিশন করতে থাকি তখন কখনোই ওভারফ্লো হয় না। অর্থাৎ একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বার এডিশন করলে, ওয়ান্স কমপ্লিমেন্ট করি টুস কমপ্লিমেন্ট করি যেটা দিয়ে করি, কখনো ওভারফ্লো হবে না। আবার একটা নেগেটিভ নাম্বার পজিটিভ নাম্বার এডিশন করলে, ওয়ান্স কমপ্লিমেন্ট করি আর টুস কমপ্লিমেন্ট করি, কখনোই ওভারফ্লো হবে না। ওভারফ্লো হইতে পারে কখন, যদি দুইটা সেম ডিজিটের সেম সাইনের নাম্বার নিয়ে হচ্ছে আমরা এডিশন করি। তখন আমাদের দেখার বিষয় যে দুইটা নেগেটিভ নাম্বার অ্যাড করে আমরা পজিটিভ পাইছি কিনা, অথবা দুইটা পজিটিভ নাম্বার অ্যাড করে একটা নেগেটিভ পাইছি কিনা। যদি পাই তাহলে আমরা বলতে পারি ওভারফ্লো হয়েছে। ওভারফ্লো কেসটা কি সবাই বুঝতে পারছি? ইয়েস স্যার। স্যার আন্ডারফ্লোটা কখন হয়? আন্ডারফ্লোর কোনো কেস আমরা 260-তে দেখবো না। আন্ডারফ্লো অন্য জিনিস, যদি হচ্ছে আমরা দুইটার মধ্যে
মাইনাস করতে গিয়ে হচ্ছে আমরা অন্য ভুল একটা ভ্যালু পেয়ে যাই, সেটা সেটা আমরা এখানে দেখতেছি না। ওকে স্যার। আচ্ছা, so এই হচ্ছে গেল আমাদের টুস কমপ্লিমেন্টের ওভারফ্লো। ওয়ান্স কমপ্লিমেন্টও একইভাবে ওভারফ্লো হওয়া সম্ভব। তো ওয়ান্স কমপ্লিমেন্টে এডিশন করার ক্ষেত্রে একটা স্পেশাল একটু নিয়ম মেনে চলতে হয়। তো নিয়মটা কি সেইটা একটু আগে দেখি। যেমন ধরেন ওয়ান্স কমপ্লিমেন্টটা কিভাবে কাজ করে, একইভাবে যে নেগেটিভ নাম্বার হলে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো, পজিটিভ নাম্বার হলে যা আছে তাই রেখে দেবো। তো ধরেন আমরা একটা অপারেশন করতে চাই -2 -5। এই অপারেশনটাকে আমরা কেমনে করতে পারি, এই অপারেশনটাকে আমরা লিখতে পারি যে -2 প্লাস -5। এই কাজটা যদি আমরা করি, -2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কত, -2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 0010। এইটাকে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে আমরা পাই 1101। তাহলে এইটা হচ্ছে 1101 হচ্ছে -2। আর -5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কত, -5 এর 4 বিট বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 0101। সেটাকে যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে আমরা কত পাই, 1010। তাহলে আমরা এখানে লিখি 1010, এইটা হচ্ছে -5। এই দুইটাকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা কি দেখি, একটু যদি খেয়াল করি, অ্যাড করতে থাকি, 1 আর 0 অ্যাড করলে 1, 1 আর 0 অ্যাড করলে 1, 1 আর 0 অ্যাড করলে 1। এখন যদি দেখি 1 আর 1 অ্যাড করলে কত হয়, 0 1। তো আমরা টুস কমপ্লিমেন্টে কি দেখছিলাম, যে আমরা ক্যারিটাকে হচ্ছে নেগলেক্ট করি। তো ক্যারিটাকে বাদ দিয়ে যদি আমরা নাম্বারটাকে পড়ার চেষ্টা করি, 0 1 1 1। 0 1 1 মানে কি, সামনে যদি 0 দেখি তার মানে এটা পজিটিভ নাম্বার, আর 1 1 1 মানে কি 7, তাহলে 7। অ্যান্সার আসতেছে +7। এটার অ্যান্সার কি +7 আসা উচিত, হ্যাঁ নাকি না? हाँ सर। আসা তো উচিত না, রাইট? দুইটা নেগেটিভ নাম্বার অ্যাড করছে, পজিটিভ নাম্বার আসা উচিত, +7 আসা উচিত, -7 আসা উচিত, রাইট? আচ্ছা, তো -7 আমরা পাচ্ছি না। তো এখন একটু যদি চিন্তা করি, ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য 4 বিটের ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য আমার রেঞ্জ কত, -7 থেকে শুরু করে +7 পর্যন্ত। তো এইটা আমরা দেখতেছি 4 বিটের রেঞ্জের ভিতরেই কিন্তু পড়তেছে, -2 আর -5 অ্যাড করলে -7 হয়, -7 কিন্তু আমার 4 বিটের রেঞ্জের ভিতরেই আছে। তাহলে আমাদের কেন ভুল হইলো? তো এইখানে ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে একটা নতুন বিষয়, যেটা নতুন রুল, যেটা মনে রাখা দরকার। ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেম এ এডিশন করার সময় আমরা যে এক্সট্রা ওয়ানটা পাই, এক্সট্রা ওয়ানটাকে আমরা ফেলে দিই না। এই এক্সট্রা ওয়ানটাকে নিয়ে সবার লোয়েস্ট পজিশনে বসে, অর্থাৎ এলএসবি পজিশনে বসে আবার হচ্ছে রেজাল্টের সাথে অ্যাড করতে হবে। তো আমরা যদি আবার এই রেজাল্টের সাথে অ্যাড করি, অর্থাৎ 0 1 1 1 এর সাথে এই ওয়ানটাকে অ্যাড করি, তাহলে আমরা কত পাই একটু যদি দেখি। 1 আর 1 যোগ করলে হচ্ছে 0, 1 আর 1 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে 0, সামনে থাকে 1। এখন যদি এই নাম্বারটাকে আমরা পড়ার চেষ্টা করি, এই নাম্বারটা সবার ফার্স্টে কি আছে, একটা 1 আছে, তার মানে এটা একটা নেগেটিভ নাম্বার। নেগেটিভ ওয়ান্স কমপ্লিমেন্ট নাম্বারকে আমরা কেমনে পড়ি, যেই নাম্বার আছে সেটাকে হচ্ছে উল্টায় দিই, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিই। সো এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমরা পাই 0 1 1 1। 0 1 1 মানে কত, 7। এখন হচ্ছে আমরা -7 পাচ্ছি, এখন কিন্তু আমরা কারেক্ট রেজাল্টে পাচ্ছি। তো এইটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টে অ্যারিথমেটিক করার জন্য একটা রুল, যে ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমে যখন আমরা দুইটা নাম্বারের এডিশন করব, করার পরে যদি কোনো ক্যারি পাই, ওই ক্যারিটাকে আমরা ফেলে দিব না, ওই ক্যারিটাকে কি করব, যেই রেজাল্ট পাইছি তার সাথে আবার অ্যাড করব, তারপরে যে রেজাল্ট পাবো এইটি হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। এই কথাটা কি সবাই বুঝতে পারছি? ইয়েস স্যার। কিন্তু স্যার এখানে যদি ওই বামে কিছু ক্যারি না পাইতাম তাহলে কিছু করা লাগতো না? ক্যারি যদি না পাই তার মানে কি, ক্যারি হিসেবে আমরা 0 ধরতে পারি। So এই 0 কে এই 0 এটার সাথে অ্যাড করতে পারি, অ্যাড করলে কি কোনো চেঞ্জ হয়, ওকে, চেঞ্জ চেঞ্জ হয় না। হয় না, হ্যাঁ হ্যাঁ। এক্স্যাক্টলি, এটাই আর কি। আচ্ছা, তো এইটাই আর কি বিষয়, যে ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে যদি আমরা একটা এডিশন করার সময় এক্সট্রা ক্যারি পাই, অর্থাৎ 5 নাম্বার বিট পাই, অর্থাৎ 4 বিটের হিসাব করার সময় 5 নাম্বার পাই, অথবা ধরেন 12 বিটের হিসাব করতেছি, 13 নাম্বার বিট পাইছি, অর্থাৎ একটা এক্সট্রা বিট পাই, ওই এক্সট্রা ক্যারি বিটটাকে নিয়ে আবার হচ্ছে রেজাল্টের এলএসবির সাথে অ্যাড করতে হবে। এটাই হচ্ছে কথা। এই জিনিসটা কেন করা লাগে আপনারা যদি একটু বাসায় খাতা কলমে চিন্তা করেন তাহলে দেখতে পারবেন। ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমে -0 আর +0 বলে দুইটা জিনিস আছে। তো যেহেতু জিরোর জন্য দুইটা নোটেশন নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে এই এক্সট্রা একটা ক্যারি আসলে ওই ক্যারিটাকে অ্যাড করে নিয়ে আসতে হয়। আচ্ছা, যাই হোক, so এই হচ্ছে আমাদের ওভারফ্লোর ব্যাপার গেল, এবং ওয়ান্স কমপ্লিমেন্টের একটা এক্সট্রা বিষয় গেল। এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন? সবাই সব বুঝতে পারছি? Yes, sir. यस सर। আচ্ছা, এই পর্যন্ত যদি আমাদের বোঝা হয়ে যায় তাহলে হচ্ছে আমরা একটু বুলিয়ান অ্যালজেব্রা পড়া শুরু করি। আচ্ছা, এই পর্যন্ত পড়া বোঝা হয়ে গেলে একটু আরেকটা কথা বলি, যে আমরা হচ্ছে লেকচার 1 আর লেকচার 2 শেষ করে ফেলছি। এইটার স্লাইড গুলো হচ্ছে আমি মেইলে হচ্ছে একেবারে ফার্স্টেই দিয়ে দিয়েছিলাম, আর স্ল্যাকেও হচ্ছে পোস্ট করা হয়ে গেছে, 2 1 দিন আগে পোস্ট করে দিছি। তো আপনারা যদি স্ল্যাকের এই ফোল্ডারটায় যান, অর্থাৎ স্ল্যাকে এই যে হচ্ছে স্লাইডস নামে যে ফোল্ডারটা দিছিলাম, এটা হচ্ছে সেই ফোল্ডারটা। তো এখানে দেখেন লেকচার 1 আর লেকচার 2 নামে দুইটা স্লাইড আছে, এই দুইটা স্লাইড হচ্ছে আমাদের পড়া শেষ।
আমরা মিডের আগে পড়ালেখা করবো হচ্ছে লেকচার 3, 4, 5, 6, আরো 4টা লেকচার পড়বো। আচ্ছা, তো এই লেকচার 1 আর লেকচার 2 যেহেতু শেষ, এই দুইটার পর ফার্স্ট অ্যাসাইনমেন্টটা হচ্ছে আজকে রিলিজ করব। ওই ফার্স্ট অ্যাসাইনমেন্টের জন্য টাইম থাকবে হচ্ছে 1 সপ্তাহ। ওকে। আচ্ছা, এই সিলেবাস হচ্ছে লেকচার 1 আর লেকচার 2, এবং 1 সপ্তাহ পরে অর্থাৎ নেক্সট সানডে পরে হচ্ছে 23 তারিখ, 23 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের ফার্স্ট কুইজ। ফার্স্ট কুইজের জন্য সিলেবাস কতটুকু, লেকচার 1 আর লেকচার 2 সেম সিলেবাস। সেম সিলেবাসে আমি হচ্ছে আজকে একটা অ্যাসাইনমেন্ট রিলিজ করবো 7 দিনের জন্য। ওই অ্যাসাইনমেন্টটা অবশ্যই অবশ্যই সবাই ভালো করে প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে 23 তারিখে যে কুইজটা আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, অ্যাসাইনমেন্টের কুইজের বিষয়ে সবাই বুঝতে পারছি? স্যার কুইজের সিলেবাস তাহলে লেকচার 1 আর 2? লেকচার 1 আর 2, ইয়েস। ওকে স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা লেকচার 2 পরে একটু স্টার্ট করি, লেকচার 3 সরি। আচ্ছা, আমার স্ক্রিন তো সবাই দেখতে পারতেছি, রাইট? ইয়েস হ্যালো। স্যার। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে হচ্ছে আমরা এখন কি দেখবো, যে লজিক গেট আর বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কিছু পড়ালেখা দেখবো। সো বুলিয়ান অ্যালজেব্রা মানে কি? তো আমরা বুলিয়ান ওয়ার্ডটার সাথে অলরেডি সিএসসি 110 যেহেতু সবাই করে আসছে, সবাই পরিচিত। বুলিয়ান মানে কি, মানে এমন কোন একটা ভ্যালু যে ভ্যালুটা আইদার ট্রু হইতে পারে। আচ্ছা, আমার এইটার কালারটা চেঞ্জ করা দরকার। হুম, ঠিক আছে। আচ্ছা, তো বুলিয়ান মানে কি? বুলিয়ান মানে হচ্ছে এমন একটা ভ্যালু যে ভ্যালুটা হচ্ছে আইদার ট্রু হইতে পারে অথবা ফলস হইতে পারে। এই ট্রু আর ফলস নিয়ে আমাদের এত কেন মাথা ব্যথা? কেন মাথা ব্যথা সেটা হচ্ছে আমরা 2 সিস্টেম একেবারে শুরুতেই দেখছিলাম, যে আমরা বাইনারি সিস্টেমে অর্থাৎ 0-1 সিস্টেমে আমরা হচ্ছে ইলেকট্রনিক মেশিনকে ডিজাইন করতে পারি, অর্থাৎ আমরা ট্রানজিস্টরের কথা বলছিলাম। তো এই 0 আর 1 দিয়ে যে টাইপের ম্যাথমেটিক্স করা যায় সেই ম্যাথমেটিক্সকে বলা হয় হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো আসলে এই 0 আর 1 মানে হচ্ছে অনেকগুলা জিনিস, যে আইদার আমরা এটাকে 0 আর 1 বলতে পারি, অথবা আমরা এটাকে বলতে পারি হচ্ছে 0কে বলতে পারি ফলস, 1কে বলতে পারি ট্রু, অথবা এই জিনিসটাকে আমরা বলতে পারি 0কে বলতে পারি হচ্ছে লো ভোল্টেজ, 1কে বলতে পারি হাই ভোল্টেজ। অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন হইতে পারে, বাট আইডিয়াটা একই, যে দুইটা ভ্যালু থাকবে। দুইটা ভ্যালুকে আমরা একটাকে 0 বলতেছি, একটাকে 1 বলতেছি, অথবা একটাকে ফলস বলতেছি, একটাকে ট্রু বলতেছি, অথবা একটাকে লো বলতেছি, একটাকে হাই বলতেছি। তো এই দুই ভ্যালু দিয়ে যে ম্যাথ করা যায় সেই ম্যাথটাকে বা সেই ম্যাথমেটিক্যাল সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। সেই ম্যাথমেটিক্যাল সিস্টেমটা কেন আমরা শিখবো? তো দেখেন, এই যে 0 আর 1 এর সিস্টেমটা আমরা বলছিলাম, এই 0 আর 1কে ইলেকট্রনিক্যালি রিপ্রেজেন্ট করা সম্ভব, অর্থাৎ ইলেকট্রনিক্যালি 0 আর 1কে রিপ্রেজেন্ট করে এরকম মেশিন বানানো সম্ভব। সেই মেশিনগুলোকে আমরা বলতেছিলাম ট্রানজিস্টর। তো 1920-30 সালের দিকে, আমার এক্সাক্ট ঠিক নামটা মনে নেই, তো সরি সালটা মনে নেই, তো ওই সালের দিকে ক্লড শ্যানন নামে হচ্ছে একজন লোক, এমআইটির একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সে হচ্ছে একটা পেপার লিখছে। তো এই পেপারে এসে দেখাতে চাইছে যে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আসলে আমরা ডেসিমাল সিস্টেমে যত রকম অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন আছে সবগুলো অপারেশনই করে ফেলতে পারে। এই কথাটা একটু খুব ইম্পর্টেন্ট, এই কথাটা কি সবাই শুনতে বা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ইয়েস স্যার। এইটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কথা। দেখেন, আমাদের আসলে দরকার কি ছিল, আমরা মানে প্রাচীন কাল থেকে ম্যাথ ফিজিক্স করে দুনিয়াকে বোঝার চেষ্টা করতেছি। দুনিয়াকে বোঝার চেষ্টা করতে করতে একটা সময় এসে আমাদের কি সমস্যা হলো, আমরা দেখতেছি ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাচ্ছে এবং অনেক মিনিয়াল হয়ে যাচ্ছে, করা কঠিন হয়ে যাচ্ছে। তো আমরা ক্যালকুলেশন করার জন্য একটা মেশিন বানাতে চাই। কম্পিউটার নামটা কিন্তু এখান থেকে আসছে। কম্পিউট মানে হচ্ছে যোগ বিয়োগ করা, অর্থাৎ হিসাব করা। কম্পিউটার মানে হচ্ছে যে হিসাবটা করে। তো আমাদের হিসাব করার জন্য একটা মেশিন দরকার। তো সেইখান থেকে আমরা দেখলাম যে ট্রানজিস্টর নামে একটা মেশিন পাইছে, যেটা 0 আর 1কে রিপ্রেজেন্ট করতে পারে এবং 0 আর 1 হিসাব করতে পারে। এবং ক্লড শ্যানন নামে একজন দেখাইলো যে আমাদের ডেসিমাল সিস্টেমে যত টাইপের অ্যারিথমেটিক অপারেশন আছে, অথবা আমরা যত টাইপের লজিক্যাল অপারেশন করতে পারি, সেইটা আসলে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করে ফেলা সম্ভব। যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করে ফেলা সম্ভব এবং এই 0 আর 1কে আমরা ট্রানজিস্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, তার মানে কি আমরা আসলে সব রকম হিসাব এই ট্রানজিস্টর দিয়ে বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে করে ফেলতে পারি। তো এই জন্য হচ্ছে এখন আমরা একটু বুলিয়ান অ্যালজেব্রা শিখবো। আচ্ছা, তো বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিক গেট দুইটা জিনিস আমরা একই সাথে শিখবো। বুলিয়ান অ্যালজেব্রা মানে আমরা কি বলছি, 0 আর 1 এর অ্যালজেব্রা। লজিক গেট মানে কি বলছি, 0 আর 1কে আমরা ইলেকট্রনিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ 0-এর জায়গায় আমরা বলতে পারি লো ভোল্টেজ, 1-এর জায়গায় বলতে পারি আমরা হাই ভোল্টেজ। তো এই জিনিসটা যদি আমরা দেখি, আচ্ছা, তো বাইনারি লজিক বলতে কি বোঝায় সেটা একটু আগেই বলছি। 0 মানে হচ্ছে আমরা ফলস বুঝতেছি, 1 মানে আমরা ট্রু বুঝতেছি, এবং এদের উপর নানা রকম অপারেশন করতে পারি। দেখেন, যে কোনো ম্যাথমেটিক্যাল সিস্টেমে নানা রকম অপারেশন থাকে, যেমন আমরা যখন হচ্ছে ডেসিমাল নাম্বারের অ্যারিথমেটিক পড়ছি, তখন আমরা কি করছি, নানা রকম নাম্বার শিখছি, 7, 8, 10 নানা রকম নাম্বার শিখছি, এবং এই নাম্বারগুলোর মধ্যে নানা রকম অপারেশন শিখছি, রাইট? প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। তো একইভাবে
বুলিয়ান সিস্টেমও নানা রকম অপারেশন আছে। বুলিয়ান সিস্টেমের বেসিক বা ফান্ডামেন্টাল অপারেশন হচ্ছে তিনটা। ফার্স্ট অপারেশনটার নাম হচ্ছে এন্ড, তারপর একটা হচ্ছে অর, তারপর একটা হচ্ছে নট। তিনটা টাইপ অফ অপারেশন আছে। এই তিনটাকে আমরা বলি, তিনটা টাইপ অফ অপারেশনে যে আছে ব্যাপারটা এমন না, এই তিনটাকে বলি হচ্ছে আমরা ফান্ডামেন্টাল অপারেশন। এটা বাদেও আর অনেক রকম অপারেশন আছে। আচ্ছা, তো এই অপারেশন গুলা বিভিন্ন ভ্যালুর জন্য কিভাবে কাজ করে সেইটা বোঝানোর জন্য আমরা হচ্ছে একটা টেবিল ইউজ করি। ওই টেবিলটার নাম হচ্ছে ট্রুথ টেবিল। এটার নাম ট্রুথ টেবিল কেন? আমরা যেটা দেখতেছিলাম বুলিয়ান অ্যালজেব্রায় দুইটাই ভ্যালু থাকে, আইদার জিরো অথবা ওয়ান, অথবা ট্রু অথবা ফলস যেভাবে বলি। তো তার মানে কি কোনো একটা ভ্যালু কি হইতে পারে, অথবা ট্রু, মানে আইদার ট্রু অথবা ফলস। তো তার মানে কি কোনো একটা অপারেশন করার ফলে যে যে ধরনের ভ্যালুগুলো আসতে পারে সেটাকে আমরা যে টেবিলে দেখাই সেটাই হচ্ছে ট্রুথ টেবিল। তা আমরা যদি কিছু অপারেশন দেখি তাহলে হচ্ছে জিনিসটা বুঝতে পারবো। যেমন ধরেন হচ্ছে এন্ড অপারেশন। তো এই এন্ড অপারেশনটা করার আগে আবার একটা দুইটা জিনিসের সাথে একটু পরিচিত হই। এ বি এগুলা কি? তো আমরা যখন ডেসিমাল সিস্টেমের জন্য অ্যারিথমেটিক করতাম, ধরেন হচ্ছে আমি একটা ইকুয়েশন লিখছি, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। এখানে এক্স মানে কি? ভেরিয়েবল। শুনতে পাচ্ছি না, এ কি বললেন? হ্যালো? এক্স একটা ভ্যারিয়েবল। এক্স একটা ভ্যারিয়েবল, রাইট? তার মানে কি, মানে এক্স হচ্ছে কোন একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করে। মানে ডেসিমাল নাম্বার সিস্টেমে যে নাম্বারগুলো আছে, 0 1 2 3 4 5 6, এই যে নাম্বারগুলো আছে, এই কোন একটা নাম্বার হচ্ছে এই এক্স এর এখানে বসানো যাবে, রাইট? আচ্ছা, তো আমরা যদি এই ইকুয়েশনটা একটু সলভ করতাম তাহলে দেখতাম যে এক্স এর জায়গায় দুইটা ভ্যালু বসানো যায়, 3 অথবা 4। 3 অথবা 4 বসালে এই ইকুয়েশনটা কারেক্ট থাকে, রাইট? আচ্ছা, তো একইভাবে বাইনারি সিস্টেম হচ্ছে আমাদের ভেরিয়েবল আছে, যে এ বি এগুলাকে আমরা ভেরিয়েবল বলতে পারি। এ নামে যদি একটা ভেরিয়েবল থাকে এবং বি নামে যদি একটা ভেরিয়েবল থাকে, এই দুইটার মধ্যে যদি আমরা এন্ড অপারেশন করি, এই এন্ড অপারেশনটাকে আমরা বুঝে এইভাবে, এ ডট বি। ডট এর মানে হচ্ছে এন্ড। আচ্ছা, তো এখন এই এ ডট বি করলে কি কি কেস হইতে পারে, কতগুলো রেজাল্ট আসতে পারে, সেই টোটাল রেজাল্টটাকে আমরা হচ্ছে একটা ট্রুথ টেবিলে দেখাবো। তো তার মানে আমরা আমাদের কম্বিনেশন চিন্তা করতে হবে যে এ আর বি এর কত রকম ভ্যালু হইতে পারে, এবং সেই কম্বিনেশন থেকে আমরা চিন্তা করব এ এন্ড বি এর কত রকম ভ্যালু আসতে পারে। আচ্ছা, তো এখন যদি আমরা একটু দেখি যে এ আর বি এর কত রকম কম্বিনেশন হইতে পারে। দুইটার ভ্যালু 0 হইতে পারে, অথবা দুইটার ভ্যালু 1 হইতে পারে। এটা বাদে আর কি কেস হইতে পারে? আরেকটা কেস হইতে পারে এরকম, যে একটার ভ্যালু 1 আর একটার ভ্যালু 0। তো তাহলে আমরা জিনিসটাকে এরকম করতে পারি, এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1। আবার এটা উল্টা কেস হইতে পারে, এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0। এই টেবিলটা কিভাবে বানাইলাম সেটা কি সবাই বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, এই টেবিলটা বানাইতে পারা কিন্তু খুব জরুরি। আমরা প্রসিক্সিতে ভবিষ্যতে দেখবো আমরা আরো অনেক বড় বড় টেবিল বানাই যাচ্ছি। তো এই টেবিলটা কেমনে মানে একটু যদি চিন্তা করি, সবার ফার্স্ট কেসটা হচ্ছে সবগুলা 0। তারপরে আমরা কি করব, জাস্ট হচ্ছে এলএসবি থেকে একটা একটা করে 1 অ্যাড করে থাকবো, 0 1, তারপর 1 0, তারপর 1 1, অর্থাৎ বাইনারি নাম্বারের যে আমার যে ক্রোনোলজিটা আছে, সিকোয়েন্স আছে, সেই সেম সিকোয়েন্স। আচ্ছা, তো এখন এই দুটোর মধ্যে এন্ড অপারেশন করলে কি হয় সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো। তো এন্ড অপারেশন করলে কি হয় সেটা আসলে আমরা অলরেডি জানি, আমরা 110 এন্ড অপারেশন করে আসছি। তো ও এন্ড অপারেশনের মানে কি, যখন আমার যতগুলা কন্ডিশন আছে তার সবগুলাই ট্রু হয়, তখন এন্ড এর ভ্যালুটা হচ্ছে ট্রু হয়। এই কথাটা কি বুঝতে পারতেছি? ইয়েস স্যার। আচ্ছা, 110 হচ্ছে আমরা ইফ এর ভিতরে হচ্ছে কন্ডিশন লিখছি, সেই কন্ডিশন আমরা কি লিখছি, ধরেন হচ্ছে এক্স যদি লেস দেন 10 হয়, তারপরে আমরা লিখছি এন্ড এন্ড, তারপরে আমরা লিখছি এক্স যদি 20 এর থেকে বড় হয়। এরকম নানা রকম কন্ডিশন, ওকে? তো এই এন্ড এন্ড ওয়ালা জিনিসগুলো কখন ট্রু হয়, যখন হচ্ছে দুই পাশে দুইটাই ট্রু হয়। তো আমরা কি জানি, ট্রু মানে আমরা শিখছি হচ্ছে 1। তো তার মানে কি দুইটাই ট্রু, এরকম কেস আমরা কয়টা দেখতে পাচ্ছি? একটাই কেস দেখতে পাচ্ছি। So, এই কেসটাতেই শুধুমাত্র হচ্ছে এ এন্ড বি এর রেজাল্ট হবে 1। বাকি কেসগুলো যদি চিন্তা করি, 0 মানে আমরা বলছি ফলস, ফলস এন্ড ফলস যদি আমরা করি তাহলে হচ্ছে আমরা ফলসই পাই। তার মানে 0 and 0 করলে আমরা 0 পাই। আবার 0 and 1 যদি আমরা করি তখন হচ্ছে আমরা 0 পাই। কেন? ওই যেটা বলছিলাম, এন্ড মানে হচ্ছে যতগুলো আছে সবগুলো একসাথে ট্রু হওয়া লাগবে। তো এখানে আমাদের আছে দুইটা, তার মধ্যে আমরা দেখতেছি একটা ট্রু হয়েছে আর একটা ট্রু হয়নি, তার মানে কি টোটালটা হচ্ছে ফলস। আবার একইভাবে এখানে যদি দেখি একটা ট্রু হয়েছে আর একটা ফলস, তার মানে কি এটাও ফলস। এইটা হচ্ছে আমাদের এন্ড অপারেশনের জন্য ট্রুথ টেবিল। এই এন্ড অপারেশনটা কি বুঝতে কারো কোনো কনফিউশন হয়? আমি কি কোনো এক্সাম্পল দিয়ে বুঝাবো নাকি সবাই বুঝতে পারে? হ্যালো?
এই এন্ড অপারেশন এবং এন্ড অপারেশনের যে হচ্ছে ট্রুথ টেবিল, এটা কি সবার কাছে খুব ক্লিয়ার, মানে অবভিয়াস, মানে যে কোনো ইয়েস সময় আমি স্যার। আচ্ছা, অবভিয়াস হলে ঠিক আছে, না হলে হচ্ছে আমি একটা এক্সাম্পল আছে, কেউ কিছু বলছেন, আচ্ছা এক্সাম্পলের কথা বলছেন, ঠিক আছে, এক্সাম্পলের কথা যদি চিন্তা করি, এই জিনিসটাকে একটু রিয়েল লাইফের সাথে কানেক্ট করি, তাহলে হচ্ছে জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। এন্ড মানে কি, এন্ড মানে হচ্ছে আমার দুইটাই লাগবে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি যদি বলি যে ইউ নিড টু ওয়্যার বোথ শার্ট অ্যান্ড প্যান্ট, তো তার মানে কি আমি আপনাকে শার্টও পরতে বলছি, প্যান্টও পরতে বলছি। তো এখন আপনি যদি শুধু শার্ট পরেন তাহলে কি আপনি আমার কথা মানলেন? হ্যালো? No, sir. আচ্ছা, মানলাম না, রাইট? তো তার মানে কি এই জিনিসটাকে যদি আমরা এ আর বি দিয়ে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ এ মানে যদি আমরা বলি শার্ট, বি মানে যদি আমরা বলি প্যান্ট, তাহলে আপনি শুধু শার্ট পরছেন, তার মানে কি, তাহলে শার্টের ব্যাপারটা ট্রু, প্যান্টের ব্যাপারটা ট্রু না, ফলস, তাহলে ওয়ান আর জিরো। এখন যদি আমি চিন্তা করি, যেটা বললাম যে বোথ শার্ট এন্ড প্যান্ট, এই কথাটা ট্রু হয়নি, তার মানে কি আমার রেজাল্ট আসছে ফলস। এখন এইটাকে যদি আমরা ট্রুথ টেবিলের সাথে মিলাই দেখি, তাহলে হচ্ছে আমরা মিলাই জিনিসটা দেখতে পারতেছি যে ওয়ান আর জিরো এন্ড করলে আমরা পাই হচ্ছে জিরো। এন্ড জিনিসটা বোঝার ওয়ে হচ্ছে এইটা, যে এন্ড মানে কি যতগুলা কথা বলছি সবগুলা কথা কি একই সাথে ট্রু হইতে হবে, অর্থাৎ সবগুলা কি একই সাথে ওয়ান হইতে হবে। সবগুলা যখন একই সাথে ওয়ান হবে তখনই হচ্ছে আমার এন্ড রেজাল্ট ওয়ান হবে। যখনই অ্যাটলিস্ট কোনো একটাই আমার ফলস হয়ে যাবে, অর্থাৎ অ্যাটলিস্ট কোনো একটি জিরো হয়ে যাবে, তখন আমার রেজাল্টটা ফলস হয়ে যাবে। আর যদি সবগুলোই জিরো থাকে তাহলে তো রেজাল্টটা অবশ্যই জিরো। এই হচ্ছে এন্ড এর ব্যাপারটা। এখন এই এন্ড এর যে এই অংশটা আমরা দেখলাম, এইটা তো হচ্ছে এন্ড এর অ্যালজেব্রা রিলেটেড কথা। এখন এই আমরা যেটা বলতেছিলাম যে ট্রানজিস্টরের সাহায্যে সকল বুলিয়ান অপারেশনকে আমরা করে ফেলতে পারি। তো এই এন্ড জিনিসটাকে একটা গেটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা সম্ভব। গেট মানে কি, গেট মানে কিছুই না, জাস্ট একটা চিপ। ওই চিপের মধ্যে ধরেন হচ্ছে দুইটা ইনপুট দেওয়া যায়, এ আর বি নামে দুইটা ইনপুট দেওয়া যায়। দুইটা ইনপুট দেওয়ার মানে কি, মানে দুইটা তার আছে, দুইটা তার দিয়ে আমরা হাই ভোল্টেজ অথবা লো ভোল্টেজ পাঠাইতে পারি। এরপরে ওই চিপটার ভিতরে যায়, ভিতরে গিয়ে কিছু একটা হিসাব হয়, হওয়ার পরে এ এন্ড বি এর যে রেজাল্ট গুলো, অর্থাৎ যে রেজাল্ট গুলো আমরা এই মাত্র পাইলাম, এই রেজাল্টটা হচ্ছে সে বের করে দেয়। অর্থাৎ এ এন্ড বি দিয়ে, যদি এ দিয়ে আমি জিরো পাঠাই, বি দিয়ে যদি আমরা ওয়ান পাঠাই, জিরো আর ওয়ান এর এন্ড এর ভ্যালু কত? এন্ড এর ভ্যালু হচ্ছে জিরো। তাহলে এ বি, এই যে আউটপুটের পোর্টটা, এখান দিয়ে হচ্ছে আমরা আউটপুট পাবো জিরো। এই হচ্ছে ব্যাপারটা। তো এন্ড গেটের সাইন কেমন, আমরা যখন খাতায় এন্ড গেটকে আঁকবো তখন হচ্ছে এইভাবে আঁকবো, একটা দাগ এবং তার সামনে হচ্ছে এরকম একটা স্ফেরিক্যাল প্লেস এবং তার সামনে হচ্ছে একটা আউটপুট। বুঝতে পারছি? হ্যালো? Yes, sir. আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখন অর গেটের ব্যাপারটা পড়ে ফেলি, বা অর অপারেশনটা পড়ি। অর অপারেশনটা হচ্ছে সিমিলার, যে অর অপারেশনটা সিমিলার না, ডিফারেন্ট, যাই হোক। তো আমরা যদি আবার দুইটার জন্য হচ্ছে সবগুলা কেস বানাই, জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান। আর এ অর বি কে কিভাবে লেখে, অর কে লেখে হচ্ছে প্লাসের মাধ্যমে, এ প্লাস বি, অর্থাৎ এন কে আমরা লিখতাম হচ্ছে এ ডট বি, অর কে আমরা লিখি হচ্ছে এ প্লাস বি। ডট মানে হচ্ছে এন, প্লাস মানে হচ্ছে অর। তো অর এই জিনিসটা হচ্ছে ওই যে যেটা আমরা রিয়েল লাইফের সাথে একটু যদি কানেক্ট করি তাহলে আমরা বুঝতে পারবো। আমি যদি আপনাকে বলি যে ইউ নিড টু ব্রিং ইন ক্লাস, আইদার আপনি মিষ্টি নিয়ে আসবেন অথবা চকলেট নিয়ে আসবেন। তো এটার মানে কি, আমি আপনাকে যে কোনো একটা আনতে বলছি, আপনি আইদার মিষ্টি আনবেন অথবা চকলেট আনবেন। তো যদি যদি আমি এ কে মিষ্টি ধরি আর বি কে চকলেট ধরি, তা আপনি ধরেন মিষ্টি আনেন নাই বাট চকলেট আনছেন, কোনো একটা তো আনছেন, তার মানে কি আমার কথা মানছেন, তার মানে কি এটার রেজাল্ট হচ্ছে ওয়ান। আবার যদি আপনি মিষ্টি আনেন বা চকলেট না আনেন, তার মানে কি, যে আপনি আমার অ্যাটলিস্ট একটা কথা মানছেন। আমি যেহেতু অর বলছিলাম, একটা মানলেই হচ্ছে আমার কথা মেনে ফেলছেন, তাহলে এটার রেজাল্ট হচ্ছে ওয়ান। আবার ধরেন আপনি দুইটাই নিয়ে আসছেন, তার মানে কি আমার কথা অবশ্যই মানছেন, এটার রেজাল্ট হচ্ছে ওয়ান। কখন আপনি আমার কথা মানেন নাই, শুধুমাত্র একটা কেসেই মানেন নাই, আপনি মিষ্টিও আনেন নাই, চকলেটও আনেন নাই, ওইটাকে আমরা বলতেছি ফলস কেস, অর্থাৎ ওইটার রেজাল্ট হচ্ছে জিরো। তো আমরা রিয়েল লাইফের সাথে যদি জিনিসটাকে একটু রিলেট করি, তাহলে জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, যে অর এর রেজাল্ট কখন ওয়ান হয়, যখন ইনপুট গুলোর ভিতরে অ্যাটলিস্ট একটা ওয়ান হয়। তো যে কোনো একটা ওয়ান হলে আমরা সাথে সাথে অরের রেজাল্টকে ওয়ান বানিয়ে দিতে পারবো। যদি মাল্টিপল গুলো ওয়ান হয় তাহলে তো ভালো, বাট যে কোনো একটা হলে আমরা অরের রেজাল্টকে ওয়ান বানিয়ে দিতে পারবো। তো অরের রেজাল্ট কখন জিরো হয়, শুধুমাত্র একটা কেসে, যখন সবগুলা অরের ইনপুট হচ্ছে জিরো। আচ্ছা, তো একইভাবে অর কি হচ্ছে একটা গেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়। গেটটা হচ্ছে দেখতে এরকম। এন্ড এর জন্য যদি আমরা গেটটা চিন্তা করি, এন্ড এর জন্য গেটটা ছিল এরকম। অর এর জন্য ডিফারেন্সটা কি হচ্ছে দেখেন, এই লাইনটা সোজা না হয় এরকম একটা স্ফেরিক্যাল লাইন হচ্ছে এবং তার সামনে একটা স্ফেরিক্যাল পজিশন বসতেছে, তার সামনে হচ্ছে আউটপুটটা বসাচ্ছি। এই হচ্ছে অর এর গেটটা দেখতে এরকম। আচ্ছা, so এই এন্ড আর অর এগুলো হচ্ছে মাল্টি অপারেটর অপারেশন বা মাল্টি ইনপুট অপারেশন। মানে কি, মানে এন্ড আর অর অনেকগুলা ইনপুটের জন্য একসাথে করা যায়। নট যে হচ্ছে অপারেশনটা, এই নট অপারেশনটা একটা বুলিয়ান ভ্যালুর উপরেই করতে হয়।
অর্থাৎ আমরা যদি গেটটার দিকে তাকাই তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো, একটা ইনপুট থাকে, একটাই আউটপুট থাকে। ওকে। আচ্ছা, তো নট করলে কি হয়, নট করা আসলে ওয়ান্স কমপ্লিমেন্ট করার মতো। নট করলে ভ্যালুটা জাস্ট উল্টায় যায়। সো নটের জন্য যদি হচ্ছে আমরা চিন্তা করি, যেহেতু আমার একটাই ভেরিয়েবল, একটা ভেরিয়েবলে দুইটা কেস হইতে পারে, আইদার জিরো অথবা ওয়ান। জিরোকে যদি হচ্ছে আমরা নট করি তাহলে আমরা কি পাবো, জিরোকে নট করলে ওয়ান পাবো, ওয়ানকে নট করলে জিরো পাবো। আমরা হচ্ছে দেখে আসছি এন্ড কে আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে, এ এন্ড বি। অর কে আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে, এ অর বি, অর্থাৎ প্লাস বি। নট কে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে এইভাবে, এর উপরে একটা দাগ দিয়ে। এই দাগটাকে আমরা বলি হচ্ছে, মানে অ্যাপোস্ট্রফি নামে আমরা চিনে আসছি, বাট এখানে আমরা বলি হচ্ছে কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বা এ নট। তো এইটার গেটটা দেখতে কিরকম, এইটা দেখতে, গেটটা হচ্ছে দেখতে এরকম, একটা ইনপুট থাকবে, তার সামনে একটা ট্রায়াঙ্গেল দিব, এবং ট্রায়াঙ্গেলের সামনে একটা সার্কেল দিব। এই সার্কেল থেকে হচ্ছে একটা ইনপুটটা, আউটপুটটা বের হবে। একটু একটা জিনিস খেয়াল করি, এইটা হচ্ছে কিন্তু এইটার আরেকটা অল্টারনেট নোটেশন, অর্থাৎ এইটাকেও আমরা নট গেট বলি, এইটাকেও আমরা নট গেট বলি, দুইটাই নট গেট। তো এইটা দেখলে আপনারা সবাই চিনেন, বুঝেন, বাট এইটা দেখলে অনেকে কনফিউজ হয়ে যান। একটু খেয়াল করা লাগবে, এইটা আর এইটা কিন্তু আসলে একই জিনিস, অর্থাৎ সার্কেলটাকে আমরা ট্রায়াঙ্গেলে আগেও দিয়ে আসতে পারি, দুইটা মানেই হচ্ছে নট গেট। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের তিনটা বেসিক ফান্ডামেন্টাল গেট। এই তিনটা গেটের জন্য ট্রুথ টেবিল বানানো এবং গেট বোঝা, সবাই কি বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে হচ্ছে, আচ্ছা চ্যাটে কি কেউ কিছু লিখছেন? আচ্ছা ঠিক আছে। যদি বুঝে থাকি তাহলে আমাদের এখন কি করতে হবে, যে আমরা ধরেন তিনটা ইনপুটের জন্য এন্ড, এরকম একটা কেসের কথা চিন্তা করি। তিনটা ইনপুট যদি হয় তার মানে কি, আমাদের তিনটা ভ্যারিয়েবল এ বি সি, তাহলে টোটাল কম্বিনেশন কয়টা হবে এখানে, এ বি সি Yes, তিনটা, sir. 8টা। এই হিসাবটা কি সবাই করতে পারি? এই হিসাবটা হচ্ছে একবারে মানে বাইনারি নাম্বারের যে রেঞ্জের হিসাব ছিল সেই হিসাবটা। 3 ডিজিট দিয়ে আমরা কতটুকু বাইনারি নাম্বার বানাতে পারি, 0 থেকে 7 পর্যন্ত 8টা বাইনারি নাম্বার বানাতে পারি। তো ব্যাপারটা হচ্ছে ওইটাই, যতগুলো বাইনারি নাম্বার বানাতে পারি ততগুলো আর কি। 4 ডিজিটের জন্য হচ্ছে কতগুলো, 16টা। এই জিনিসটা এইভাবে কাজ করে, 2 টু দি পাওয়ার নাম্বার অফ ভ্যারিয়েবলস। এখানে নাম্বার অফ ভ্যারিয়েবল তিনটা, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8টা কম্বিনেশন থাকবে। কম্বিনেশন গুলো আমরা কিভাবে পাবো, জাস্ট বাইনারি নাম্বার গুলো সিরিয়াল বাই লিখলে আসলে কম্বিনেশন গুলো ক্রিয়েট হয়ে যায়। যেমন আমি যদি লিখি 0 0 0 0 0 1 0 1 0 0 1 1, তারপর আবার শুরু করি 1 0 0 1 0 1 1 1 0 এবং ওয়ান ওয়ান আসেন ওয়ান আসেন। আচ্ছা, এখন যদি আমি তিনটার ভিতরে এন্ড অপারেশন করতে চাই, অর্থাৎ এ এন্ড বি এন্ড সি, এখন আমাকে রেজাল্ট গুলো কেউ বলতে পারবেন কোথায় আমি জিরো পাবো আর কোথায় আমি ওয়ান পাবো? সবার লাস্টেরটা ওয়ান হবে আর সব জিরো। এটা কি বাকিটা ক্লিয়ারলি বুঝতে পারতেছি? দেখেন, এন্ড অপারেশনের ক্ষেত্রে আমি কন্ডিশনটা কি বলছিলাম, যে যতগুলো ইনপুট থাকবে সবগুলোই যদি ওয়ান হয় তাইলেই শুধুমাত্র ওয়ান হবে। So, যতগুলো ইনপুট সবগুলোই যদি ওয়ান, এইটা খালি লাস্টের কেস, অর্থাৎ এইটাই ওয়ান হবে। বাকি সবগুলা যে কেস আছে, বাকি সবগুলা কেসে লিস্ট একটা হইলেও জিরো আছে। কখনো কখনো একবারে তিনটা জিরো, কখনো কখনো একবারে দুইটা জিরো আছে, বাট লিস্ট একটা হইলেও তো জিরো আছে, মানে সবগুলা তো আর ওয়ান হয়। তার মানে কি বাকি সবগুলা রেজাল্ট হচ্ছে হচ্ছে জিরো। আচ্ছা, এখন যদি আমরা অন্য কাজটা করার চেষ্টা করি, যে আমি বলি এ অর বি অর সি, অর্থাৎ তিনটার জন্য কাজটা করার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে, তখন কোনটা ওয়ান হবে আর কোনটা জিরো হবে? কেউ বলতে পারেন? যে শুরুটা জিরো বাকি সব ওয়ান। আচ্ছা, যা শুরুরটা জিরো বাকি সব ওয়ান। কেন, আমরা যদি চিন্তা করি অরের ক্ষেত্রে আমি কি বলছি, যে যতগুলো ইনপুট আছে তার মধ্যে যদি লিস্ট একটা ওয়ান পাই যাই, সাথে সাথে আমার রেজাল্ট হচ্ছে ওয়ান হয়ে যাবে। তো দেখেন, জাস্ট প্রথম কেসটাতেই কোনো ওয়ান নাই, সবগুলা জিরো, তার মানে প্রথম কেসটা রেজাল্ট হচ্ছে জিরো। বাকি সবগুলা কেসে লিস্ট একটা ওয়ান আছে, একটা ওয়ান তো আছে, এখানে দেখেন দুইটা ওয়ান আছে, এখানে তিনটা ওয়ান আছে, তার মানে কি বাকি সবগুলোর ক্ষেত্রে আমার রেজাল্ট হচ্ছে ওয়ান। এইভাবে করে তিনটার জন্য আমরা টিউটোরিয়াল বানাতে পারলাম। একইভাবে কি আমরা চারটার জন্য, পাঁচটার জন্য বানাতে পারবো না? পারবো নাকি পারবো না? ইয়েস স্যার। তো যদি আমরা চারটার জন্য চিন্তা করি তার মানে কি 16টা হচ্ছে এরকম কম্বিনেশন হবে, পাঁচটার জন্য যদি চিন্তা করি 32টা কম্বিনেশন হবে, জাস্ট কম্বিনেশন বাড়তে থাকবে এবং লজিকটা একই থাকবে। আচ্ছা, সো তাহলে হচ্ছে আমরা তিনটা ফান্ডামেন্টাল গেট দেখে ফেলছি। এখন এই তিনটা ফান্ডামেন্টাল গেট দেখার পরে আমরা দেখবো যে এটা ছাড়াও কিছু এক্সট্রা গেট আছে। এই গেটগুলোকে আমরা বলেছি ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, এক্স নর গেট। এই চারটা, এই চারটাকে আমরা বলি মানে স্পেশাল গেট আর কি, মানে এগুলো হচ্ছে ডিফারেন্ট গেট যেগুলো ফান্ডামেন্টাল অপারেশন না, বাট এই গেটগুলো আমাদের অন্য কাজে, নানা রকম কাজে সুবিধা হয়। কি সুবিধা হয় সেটা নেক্সট ক্লাসে একটু বেটার দেখতে পারবো, বাট আজকের ক্লাসে দেখি যে এই গেটগুলো দিয়ে আসলে কি করে। তো আমরা একটু নামগুলো পরেই বোঝার চেষ্টা করি। যেমন প্রথম গেটটার নাম হচ্ছে ন্যান্ড গেট। এই গেটটার মানে কি হইতে পারে, আমরা যদি দেখি এই ওয়ার্ডটাকে যদি ভাঙি, এখানে একটা এন্ড আছে, তার সামনে একটা এন আছে, এই এন আর কি নটের থেকে আসছে।
ন্যান্ড মানে আসলে নট এন্ড, অর্থাৎ এন্ড করার পরে যে রেজাল্টটা, সেই রেজাল্টটাকে যদি আমরা নট করে দিই তাহলে হচ্ছে আমরা ন্যান্ড গেট পাই। তো আমরা যদি একটু এন্ড করি, ধরেন হচ্ছে আমাদের কম্বিনেশন কয়টা থাকে, চারটা, দুইটার জন্য 0 1 1 0 1 1। আচ্ছা, আমরা যদি এটাকে এন্ড করি, অর্থাৎ এ এন্ড বি লিখি, এটার জন্য রেজাল্ট কি আপনারা একটু আগে বলছেন, প্রথমটা হচ্ছে 0, তারপরেরটা 0, তারপরটা 0, তারপরটা হচ্ছে 1। এই যে এ এন্ড বি এর রেজাল্ট আছে, এটাকে যদি আমি নট করি অর্থাৎ কমপ্লিমেন্ট করি, তাহলে আমরা কি পাবো? সবগুলা জাস্ট ডিজিট উল্টাই যাবে, রাইট? এইটা 1, এইটা 1, এইটা 1, এইটা হচ্ছে 0। এই যে হচ্ছে আউটপুটটা, এইটাই হচ্ছে আমার NAND গেটের আউটপুট। আমরা যদি এখানে মিলাই দেখি তাহলে আমরা দেখবো সেম আউটপুট, 1 1 1 0। অর্থাৎ এন্ড গেটের আউটপুটকে নট করে দিলে যে রেজাল্ট পাওয়া যায় সেটা হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট। ন্যান্ড গেট তো দেখতে কিরকম, আমরা কি বলছি, ন্যান্ড মানে কি, এন্ড এন্ড করার পরে নট করতে হবে। তো এই হচ্ছে একটা এন্ড গেট, তারপর হচ্ছে নট করতেছি। তো আমরা যেটা করতেছি একটু দেখেন, এই মানে সিম্বলটা কিভাবে বোঝা যায়। একটা এন্ড গেট থাকে, এন্ড গেটের মাথায় এই যে নট গেটের যে সার্কেলটা, এই সার্কেলটা এনে বসায় দিই। অর্থাৎ ন্যান্ড গেটের সিম্বলটা হচ্ছে এরকম, একটা এন্ড গেট, তার মাথায় হচ্ছে একটা গোল্লা বা একটা সার্কেল, এবং তার হচ্ছে একটা আউটপুট। এই হচ্ছে আমার ন্যান্ড গেটের সিম্বল। ন্যান্ড এর পার্টটা কি সবাই বুঝতে পারছি? ইয়েস স্যার। তো ন্যান্ড গেটে আসলে ইনপুট আউটপুটটা কেমনে কাজ করে এটা বুঝলেই হবে যে ব্যাপারটা কি, আগে এন্ড করি তারপর নট করি, সেটাই হচ্ছে আমার ন্যান্ড গেট। এখন প্রশ্ন হইতে পারে, স্যার এন্ড করতে পারি তারপর নট করতে পারি, এটা তো হচ্ছে এন্ড আর নট অপারেশন, এটাকে আলাদা করে ন্যান্ড নাম দেওয়ার দরকারটা কি? কি দরকার সেটা হচ্ছে যে, যেটা বললাম পরের লেকচারে বুঝতে পারবো, এই দুইটা মিলে আমরা একটা সিঙ্গেল আইসি বা সিঙ্গেল চিপ বানাইতে পারি, এবং ওই চিপটা নানা রকম সুবিধা আছে, ওই সুবিধাগুলো আর কি পরের লেকচারে বুঝতে পারবো। তো এরকম আরো একটা গেট আছে যেটার নাম হচ্ছে নর গেট। নর গেটের কাজ কি, আবার আগের মতো সেম জিনিস, একটা অর গেট থাকবে এবং অর গেটের পরে সেটাকে হচ্ছে নট করে দেবো। তো তার মানে অর এর জন্য রেজাল্ট গুলো কি হয়, আমরা জানি 0 0 জন্য হচ্ছে 0 হয়, 0 1 এর জন্য হচ্ছে 1 হয়, 1 0 এর জন্য 1 হয়, 1 1 এর জন্য হচ্ছে 1 হয়। তো যদি এটাকে আমরা নর করি, মানে নট করে দিই, তাহলে সবগুলো just উল্টা যাবে, 1, বাকি সবগুলো হচ্ছে 0 হয়ে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের নর গেটের আউটপুট। এবং নর গেটের জন্য গেটটা কেমনে আঁকি, আবার আগের মধ্যে একটা হচ্ছে অর গেট আঁকবো, এবং অর গেটটার মাথায় একটা সার্কেল দিয়ে দেবো, এটি হচ্ছে আমাদের নর গেট। আচ্ছা, তো এরপরে যদি আমরা দেখি, আরো দুইটা হচ্ছে স্পেশাল গেট, একটা নাম হচ্ছে এক্স অর, একটা নাম হচ্ছে এক্স নর। তো এক্স অর মানে কি? আচ্ছা আচ্ছা, এখন এই গেটটার আউটপুটটা যদি হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি, এই গেটটার আউটপুটটা বোঝার আগে একটু চিন্তা করি এক্স অর মানে কি। এক্স অর, এক্স অর এর মানে হচ্ছে এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর মানে কি, দেখেন আমি একটু আগে যখন অর এর এক্সাম্পল দিচ্ছিলাম, যে অর এর রিয়েল লাইফ এক্সাম্পল কি দিতে পারে, যে আমি আপনাকে বললাম আপনি হচ্ছে মিষ্টি নিয়ে আসেন অথবা চকলেট নিয়ে আসেন, মিষ্টি অর চকলেট, রাইট? অর বলতেছি। ওইখানে একটা কেস আপনি কি আপনারা চিন্তা করছিলেন যে হচ্ছে এরকম, যে আপনি মিষ্টিও নিয়ে আসছেন, চকলেটও নিয়ে আসছেন, দুইটাই নিয়ে আসছেন, অর্থাৎ 1 1, সেটার রেজাল্ট আসছিল হচ্ছে 1। এখন দেখেন, রিয়েল লাইফে এরকম অনেক কেস হয় যখন হচ্ছে অথবা বা অর মানে যে কোনো একটা, দুইটাই না। যেমন ধরেন কোন একটা রেস্টুরেন্টে আপনি খাইতে গেছেন, ওখানে হচ্ছে আপনাকে অফার দিছে যে যদি হচ্ছে আপনি একটা মেইন কোর্স অর্ডার করেন, তাহলে ওই মেইন কোর্সের সাথে ফ্রি হিসেবে পাইতে পারেন একটা স্যুপ অথবা একটা ডেজার্ট। এখন দেখেন এখানে কি আপনি ফ্রি হিসেবে স্যুপ আর ডেজার্ট দুইটাই পাইতে পারেন? No, যে কোনো না, একটা। না, রাইট? আমাকে বলা হয়েছে স্যুপ পাবো অথবা হচ্ছে ডেজার্ট পাবো, যে কোনো একটা জিনিস পাবো। তো এই যে এই কেসটা যখন হচ্ছে আমি অর বলে দিচ্ছি, বাট অর মানে সবগুলোই একসাথে ট্রু হওয়া যাবে না, যে কোনো একটাকে ট্রু হইতে হবে, ওই কেসটাকে আমরা বলি হচ্ছে এক্সক্লুসিভ অর। তো যদি আমরা এটা ট্রুথ টেবিলটা দেখি, তাহলে দেখি 0 আর 0 এক্সক্লুসিভ অর করলে 0 আসতেছে, 0 আর 1 করলে 1 আসতেছে, 1 আর 0 করলে 1 আসতেছে, 1 আর 1 করলে 0 আসতেছে। এই যে এই কেসটা হচ্ছে আমাদের অর এর থেকে ডিফারেন্ট। অরে কি হতো, 1 আর 1 কে অর করলে 1ই আসতো, বাট এখন আমরা 1 আর 1 কে অর করে আমরা কত পাচ্ছি, 0 পাচ্ছি। কেন? ওই যে এক্সক্লুসিভ অর এর মিনিংটা একটু আগে বুঝাইলাম। এক্সক্লুসিভ অর মানে কি, মানে সবগুলোই যে ট্রু হবে সেটার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে আইদার এইটা অথবা এইটা। তো এক্সক্লুসিভ অর এর জন্য মনে রাখার জন্য, এক্সক্লুসিভ অর আউটপুটটা কিভাবে কাজ করে সেটা মনে রাখার জন্য আর একটা সুন্দর ওয়ে আছে। যে ব্যাপারটা কিভাবে, যে কয়টা ওয়ান আছে ইনপুটে সেইটা আমার গোনা লাগবে। যদি হচ্ছে অড নাম্বার অফ ওয়ান থাকে তাহলে আউটপুট হচ্ছে ওয়ান আসবে। So, যেমন যদি এইটা দেখেন, এখানে কয়টা ওয়ান আছে, একটা ওয়ান আছে, আউটপুট ওয়ান। এখানে কয়টা ওয়ান আছে, একটা ওয়ান আছে, আউটপুট ওয়ান। এখানে কয়টা ওয়ান আছে, দুইটা আছে, দুই তো হচ্ছে একটা ইভেন নাম্বার, তখন হচ্ছে আউটপুট 0 হয়ে যাচ্ছে। আবার 0 0, এখানে কয়টা ওয়ান আছে, 0টা ওয়ান আছে, 0 মানে কি, 0 কিন্তু হচ্ছে একটা অড নাম্বার। তো তার মানে যেহেতু একটা, সরি, 0 একটা ইভেন নাম্বার, ভুল বলতেছিলাম, হ্যাঁ।
জিরো যেহেতু একটা ইভেন নাম্বার, তার মানে কি এখানে হচ্ছে আবার জিরো চলে আসছে। এক্স অর গেটের আউটপুট আমরা কিভাবে মনে রাখবো? নাম্বার অফ ওয়ান কয়টা আছে সেইটা দিয়ে হচ্ছে আমরা বের করবো। যদি অড নাম্বার অফ ওয়ান থাকে তাহলে আউটপুট ওয়ান হবে। এক্স অর গেটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? So, যদি আমরা দেখি, আমরা অর গেটকে রিপ্রেজেন্ট করতাম হচ্ছে এইভাবে। অর গেটের আগে এইভাবে করে হচ্ছে আরো একটা প্যারালাল লাইন টানবো, এইটা দিয়ে হচ্ছে আমরা এক্স অর গেট বুঝাই। তো একইভাবে হচ্ছে আবার দুইটা ইনপুট যাবে এবং একটা আউটপুট বের হবে। তো এক্স অর গেটের আউটপুটটাকে আমরা বুঝতে পারছি সবাই? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, এইটা কিন্তু হচ্ছে দুই ইনপুটের জন্য এক্স অর গেট, তিন ইনপুটের জন্য কিন্তু জিনিসটা করা সম্ভব। তো তিন ইনপুটের জন্য যদি আমরা জিনিসটা চিন্তা করি, ধরেন হচ্ছে এ বি সি তিনটে ইনপুট আছে, সবগুলা কম্বিনেশন লিখি 0 0 1, সরি প্রথমটা 0 0 0, তারপর হচ্ছে 0 0 1, 0 1 0, 0 1 1 1, তারপর হচ্ছে 1 0 0, তারপর 1 0 1, 1 1 0, তারপর হচ্ছে 1 1 1। আচ্ছা, তো এই 0 0 0 কে এক্স অর করলে আমরা কত পাবো? কেউ বলতে পারেন তিনটা জিরো কে এক্স অর করলে কত পাবো? জিরোই দেখেন আমরা কি বলছিলাম, যে অড নাম্বার অফ ওয়ান থাকলে ওয়ান পাবো। তো এখানে দেখেন জিরোটা ওয়ান আছে, মানে ইভেন নাম্বার অফ ওয়ান আছে, তাহলে এইটা রেজাল্ট হবে জিরো। আবার দেখেন এইখানে একটা ওয়ান আছে, অর্থাৎ অড নাম্বার, অর্থাৎ এটার অ্যান্সার ওয়ান। এটা তো একটা ওয়ান আছে, এটার অ্যান্সার ওয়ান। এটাতে দেখেন দুইটা ওয়ান আছে, দুইটা ওয়ান মানে কি ইভেন নাম্বার অফ ওয়ান, তার মানে এইটার অ্যান্সার জিরো। আবার এটাতে দেখতেছি একটা ওয়ান আছে, তার মানে এটার অ্যান্সার ওয়ান। আবার এটা দেখতেছি দুইটা ওয়ান আছে ইভেন নাম্বার, তার মানে এটার অ্যান্সার জিরো। আবার এটা দেখতেছি দুইটা ওয়ান, তার মানে ইভেন নাম্বার, তাহলে এটার অ্যান্সার জিরো। এখানে দেখতেছি তিনটা ওয়ান, তিন তো হচ্ছে আবার একটা অড নাম্বার, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ওয়ান। তো এইভাবে করে হচ্ছে আমরা এক্স অর গেটের আউটপুট গুলা বের করতে পারি, যে কয়টা ওয়ান আছে সেই জিনিসটা গুলো। এটা তিনটার জন্য দেখালাম, চারটা পাঁচটা ছয়টার জন্য আপনি ইজিলি করতে পারেন একই জিনিস। কম্বিনেশন গুলা বানাইতে হবে, এরপরে কয়টা ওয়ান আছে সেই জিনিসটা গুনতে হবে। আচ্ছা, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এইটা। দেখেন আমরা হচ্ছে এন্ড এর সাইন চিনি, অর এর সাইন চিনি, নট এর সাইন চিনি। এই সাইন সবাই চিনে, এই সাইন গুলো চিনতে কারো কোনো ভুল হয় না। সবাই হচ্ছে এই সাইন গুলো দেখতে ভুলে যায়, এবং এক্সামে যখন এই সাইন গুলো আসে তখন হচ্ছে আপনারা জিজ্ঞেস করেন, স্যার এইটা আবার কোন অপারেশন, এটার মানে কি? এই সাইন গুলো একটু মনে রাখা দরকার। এক্স অর কে কোন সাইন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি? একটা প্লাস, এই প্লাসের চারপাশে হচ্ছে একটা সার্কেল। এ এক্স অর বি, আমরা যদি তিনটার জন্য এক্স অর করতাম তাহলে আমরা কেমনে লিখতাম? এ এক্সর বি এক্সর, তো এটা হচ্ছে এক্সর এর সাইন। আচ্ছা, তো একইভাবে আমরা যদি এক্স নট দেখি, এক্স নট এর জন্য হচ্ছে জিনিসটা আগের থেকে জাস্ট একটু ডিফারেন্ট। আমরা যদি একটু চিন্তা করি, এক্স নরে হচ্ছে কি হয় একটু যদি চিন্তা করেন, এক্স অরে কি হয়েছিল? এক্সক্লুসিভ অরের কথা বলতেছিলাম। তাহলে এক্স নরের ডিফারেন্সটা কি? একটা হচ্ছে এন আছে, এই এন আমরা নেন নরের সময় দেখছি। এই এন মানে কি? এন মানে হচ্ছে নট আর কি, রাইট? তো তার মানে কি এক্স অরের যে আউটপুট আছে সেটাকে নট করে দিলে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে এক্স নর। সো এক্স অর এর ক্ষেত্রে আউটপুট আমরা কিভাবে চিন্তা করছিলাম দেখেন, যদি হচ্ছে অড নাম্বার অফ ওয়ান থাকে তাহলে হচ্ছে আমরা বলছিলাম আউটপুট ওয়ান হবে। যেহেতু এখন জিনিসটাকে আমি নট করে দিব, তার মানে কি জিনিসটা জাস্ট উল্টায় যাবে। এক্স নর এর ক্ষেত্রে ব্যাপারটা কি হবে? যখন ইভেন নাম্বার অফ ওয়ান থাকে তখন হচ্ছে আউটপুট ওয়ান আসবে। যখন আমরা যদি এটার সাথে মিলাই দেখি তাহলে আমরা দেখবো, যখন দুইটা ওয়ান আছে তখন আউটপুট আসছে ওয়ান। আবার যখন জিরোটা ওয়ান আছে, জিরো কিন্তু একটা ইভেন নাম্বার বলতেছি যেটা, তাহলে জিরোটা ওয়ান যখন আছে তখন হচ্ছে আউটপুট ওয়ান। বাকি যে দুইটা কেস অড নাম্বার অফ ওয়ান, সেখানে হচ্ছে আউটপুট জিরো। তো একইভাবে তিন চার ইনপুটের জন্য এক্স নর গেট আমরা বানাইতে পারি, সবগুলা কম্বিনেশন লিখবো এবং সেখানে কয়টা ওয়ান আছে সেইটা বলবো। যদি ইভেন নাম্বার অফ ওয়ান থাকে তাহলে আউটপুট হচ্ছে ওয়ান। তো এই গেটটাকে কিভাবে আঁকে দেখেন, এক্স নর আর এক্স এর মধ্যে ডিফারেন্স কি? একই গেট, এটাকে হচ্ছে নট করে দেওয়া। সো নট করে দিলে কি ডিফারেন্স হয় আমরা একটু আগে দেখছি, যে হচ্ছে আমরা একটা এক্স অর গেট আঁকবো এবং যেহেতু নট করে দিছি কি করবো, সামনে একটা সার্কেল দিয়ে তারপরে হচ্ছে আউটপুটটা বের করবো। আবারও দেখি, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা, এখানে এইটা আপনারা সবাই খেয়াল করেন না, যে এক্স নর এর সাইনটা কি? এক্স নর এর সাইনটা হচ্ছে এরকম, যে একটা ডট সাইন, ডট সাইনের চারপাশে একটা সার্কেল, তারপরে হচ্ছে বি। এটার মানে হচ্ছে আমরা বলছি এ এক্স নর বি। এই সাইন দুটো একটু মনে রাখা দরকার। এক্স অর মানে হচ্ছে একটা প্লাস সাইন, তার চারপাশে একটা সার্কেল। আর এক্স নর এর মানে হচ্ছে একটা ডট সাইন, তার চারপাশে একটা সার্কেল। এই হচ্ছে চারটা স্পেশাল গেট, নেন নর, এক্স অর, এক্স এক্স অর এবং এক্স নর। এই চারটা গেটকে ইনপুট আউটপুট কিছু বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে হচ্ছে আমরা দেখি ট্রুথ টেবিলের মাধ্যমে কিভাবে করে আমরা একটা ইকুয়েশনকে প্রুফ করতে পারি। তো দেখেন, আমরা তো হচ্ছে এই ধরনের ডেসিমাল ইকুয়েশন দেখে আসছি আগে। ধরেন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, এই ধরনের একটা ইকুয়েশন ইকুয়ালস টু জিরো। এই ধরনের ইকুয়েশন দেখে আসছি। এই ধরনের ইকুয়েশন সলভ করে আমরা ভ্যালু বের করতাম। ধরেন হচ্ছে 3 আর 4 দুইটা ভ্যালু বের করছি। তারপরে দেখেন, ইকুয়েশন সিদ্ধ করা, ইকুয়েশনকে জাস্টিফাই করা, এই কথাটার মানে কি বুঝি সবাই?
সমীকরণ সিদ্ধ করা, ইকুয়েশনকে জাস্টিফাই করা। মানে কি, মানে এই ইকুয়েশনটা যে কারেক্ট এই কথাটা আসলে বোঝানো। এই কথাটা কি আমরা বুঝতে পারি? দেখেন এক্স এর ভ্যালু যদি আমরা 3 বসাই দেখবো যে দুই পাশে আসলে 0 হয় কিনা। 3 যদি বসাই কত আসে, 3² - 3 × 7 + 12। তো আমরা এই পাশে লেফট সাইডে হিসাব করে দেখবো এখানে 0 আসে কিনা। আমরা দেখতেছি রাইট সাইডে 0 আছে। যদি দুইটা সমান হয় তাহলে আমরা তখন বলতে পারবো এই ইকুয়েশনটা হচ্ছে একটা কারেক্ট ইকুয়েশন, জাস্টিফাইড ইকুয়েশন, রাইট? তো একইভাবে আমাদের বুলিয়ান ইকুয়েশনও আছে। বুলিয়ান ইকুয়েশন গুলোকে আমরা প্রুফ করতে পারি কিভাবে? ট্রুথ টেবিলের সাহায্যও করতে পারি, আবার হচ্ছে ম্যাথমেটিক্যাল হিসাব করেও করতে পারি। তো প্রথমে একটা ওয়ে হচ্ছে ট্রুথ টেবিলের সাহায্যে দেখানো। তো ট্রুথ টেবিলের সাহায্যে কি আমরা দেখাতে পারি? দেখেন এইখানে একটা ইকুয়েশন আছে। আচ্ছা, এখন একটা ওকে বলেন তো এই ডটটার মানে কি মাল্টিপ্লিকেশন? and sir, এই ডটটার মানে কি কোন অপারেশন? and এন্ড, রাইট? আচ্ছা, তো তার মানে কি এক্স এন্ড ওয়াই অর জেড ইকুয়ালস টু এক্স এন্ড ওয়াই অর এক্স এন্ড জেড। এই জিনিসটাকে আমাদের প্রুফ করতে বলা হয়েছে। তো মাল্টিপল ভাবে হচ্ছে আমরা জিনিসটা প্রুফ করতে পারি। তো প্রথম একটা ওয়ে হচ্ছে ট্রুথ টেবিলের সাহায্যে প্রুফ করা। এই ওয়েটা অবশ্যই অবশ্যই আমাদের শেখা দরকার। তো দেখেন ট্রুথ টেবিলের সাহায্যে প্রুফ করার জন্য আমাদের কি করতে হবে? সবার ফার্স্টে আমাদের দেখতে হবে এই টোটাল ইকুয়েশনে আমাদের হচ্ছে কয়টা ভ্যারিয়েবল আছে। কয়টা ভ্যারিয়েবল আছে? 3টা। 3টা, রাইট? আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে আছে XYZ, রাইট সাইডে আছে XY XZ, অর্থাৎ ভ্যারিয়েবল আছে 3টা। 3টা ভ্যারিয়েবলের জন্য টোটাল কত রকম কম্বিনেশন হইতে পারে একটু আগে আমরা এই জিনিসটা দেখছি, 2 টু দি পাওয়ার 3টা, অর্থাৎ 8টা। তো এই দেখেন এখানে হচ্ছে 8টা কম্বিনেশন বানানো হয়েছে, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 এভাবে করে 8টা কম্বিনেশন বানানো হয়েছে। এখন এই জিনিসটাকে আসলে ক্লাসে করলে আসলে বোর্ডে হিসাবটা করাইলে ভালো হইতো। আচ্ছা, আমি কি হিসাবটা আপনি হাতে করে দেখাবো নাকি হচ্ছে স্লাইডে যা করা আছে সেখান থেকে দেখাবো, কোনটা আপনাদের বেটার মনে হয়? মানে এই হিসাবটা একবার হাতে by আপনাদের the আচ্ছা, স্লাইডে দেখা হচ্ছে, ঠিক আছে। তো এই হিসাবটা মানে আপনাদের সামনে যদি খাতা কলম থাকে অ্যাটলিস্ট একবার হাতে করবেন। মানে এটা যদি একবারও না করেন এক্সামে কোনোদিনই পারবেন না। দেখে মনে হয় জিনিসটা খুব ইজি, বাট অ্যাটলিস্ট একবার হাতে করা উচিত। এক্সামে এর থেকে আরো বড় বড় ইকুয়েশন দেওয়া হইতে পারে। আচ্ছা, তো এখন যদি আমরা দেখি আমরা 8টা কম্বিনেশন বানায় ফেলছি, এখন আমাদের প্রুফ করতে বলা হয়েছে। তার মানে কি লেফট সাইডের আমরা একটা ভ্যালু পাবো, রাইট সাইডে একটা ভ্যালু পাবো, এই ভ্যালুগুলো সমান কিনা সেটা দেখার চেষ্টা করবো। তো কেমনে আমরা দেখতে পারি? দেখেন এখানে ব্র্যাকেট দিয়ে একটা অংশ করা। তো আমরা এই অংশটাকে আগে করব, তারপর তার সাথে আবার এই অংশটাকে অ্যাড করবো। আবারও একইভাবে এখানে কি করা, X&Y করা, X&Z করা, এই দুইটাকে করবো। আবার এই দুইটার যে ভ্যালু আসবে এই দুইটাকে আবার অর করবো। তো আমরা যদি একটু একটু করে করি, ফার্স্ট পার্ট কি দেখেন, এই যে ছোট পার্টটা এটা হচ্ছে আমরা আগে করবো, Y or Z। তো দেখেন Y আর Z কে যদি আমরা অর করি, 0 আর 0 কে অর করলে পাই 0, 0 আর 1 কে অর করলে পাই 1, 1 আর 0 কে অর করলে পাই 1, 1 আর 1 কে অর করলে পাই 1। অর্থাৎ যখনই একটা 1 আছে তখনই হচ্ছে অর করলে আমরা 1 পাচ্ছি, যখনই দুইটা 0 আছে তখনই হচ্ছে অর করলে আমরা 0 পাচ্ছি। তাহলে Y or Z এটা রেজাল্ট আমরা পেয়ে গেলাম। এরপরের পার্টটা কি আমাকে বলা হয়েছে, X&Y or Z। তার মানে কি Y or Z এর যে ভ্যালু ছিল তার সাথে X কে হচ্ছে এন্ড করতে হবে। তো তার মানে কি এই হচ্ছে আমাদের Y or Z এর ভ্যালু, এটার সাথে আমি কাকে এন্ড করব, এক্স কে। তো এই দুইটা কলামকে হচ্ছে আমাদের এন্ড করা লাগবে। এই দুইটা কলামকে যদি আমরা এন্ড করতে যে এন্ড করার মানে কি, যখনই দুইটা 1 থাকবে তখনই হচ্ছে 1 দিব, বাকি সব কিছু 0 দিব। তো আমরা যদি এখানে দেখি দুইটা 0 আছে রেজাল্ট 0, একটা 0 আছে রেজাল্ট 0, একটা 0 আছে রেজাল্ট 0, একটা 0 রেজাল্ট 0, একটা 0, এই পাশে একটা 0 আছে রেজাল্ট 0। এখন দেখি আমরা হচ্ছে দুই পাশে একটা 1, দুই পাশে দুইটা 1 আছে সেজন্য হচ্ছে রেজাল্ট 1। আবার এখানে দুই পাশে দুইটা 1 রেজাল্ট 1, আবার এখানে দুই পাশে দুইটা 1 রেজাল্ট 1। এই হচ্ছে তাহলে আমাদের লেফট সাইডের টোটাল ভ্যালু আমরা পেয়ে গেলাম। এই হচ্ছে লেফট সাইডের ভ্যালু গুলো। একইভাবে এখন রাইট সাইডের জন্য যদি আমরা চিন্তা করি কিভাবে করা লাগবে, X&Y কে ফার্স্টে করব, তারপর X&Z কে সেকেন্ডে করব, তারপর এই দুটাকে হচ্ছে অর করবো। X&Y কে করার মানে কি, X&Y কে করার মানে হচ্ছে এতটুকু করা। এই যে হচ্ছে আমাদের এক্স এর কলামটা আছে সেইটা নিব, আর ওয়াই এর কলামটা আছে সেইটা নিব, এই দুটাকে হচ্ছে এন্ড করব। এই দুটাকে এন্ড করে আমরা দেখবো কোন কোন জায়গায় দুইটি 1 আছে, দুইটাই যখন 1 থাকবে তখন 1 হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই দুইটা কেসে হচ্ছে দুইটি 1 আছে। তো এই দুইটা কেসে 1 বসালাম, বাকি সবগুলা কেসে দেখেন যে কোনো একটা 0 আছে। তো বাকি সবগুলা কেসকে আমরা 0 0 বসাইলাম। আচ্ছা, আবার একইভাবে যদি হচ্ছে আমরা X&Z করতে যাই তাহলে আমরা কি করা লাগবে, এক্স এর কলাম আর জেড এর কলাম, এই দুইটা কলামকে হচ্ছে দেখতে হবে। এক্স এর কলামকে দেখলাম, জেড এর কলামকে দেখলাম। তো এই দুটোর মধ্যে আমাদের যেহেতু এন্ড করতেছে দেখা লাগবে কোথায় কোথায় দুইটাই 1 আছে। So আমরা যদি দেখি এই একটা কেস যেখানে দুইটা 1 আছে, এই একটা কেস যেখানে দুইটা 1 আছে, So এই দুইটা কেস আছে আমরা দুইটা 1 বসাই দিলাম। বাকি সব কেসে আমরা দেখতে পারবো সবগুলাতেই আইদার একটা করে 0 আছে বা দুইটা 0 থাকতে পারে। সেই কেসগুলোকে আমরা হচ্ছে 0 বসাই দিলাম। তাহলে এখন আমরা কি পেয়ে গেছি, X&Y ও পেয়ে গেছি, X&Z ও পেয়ে গেছি। এরপরে আমাদের কাজটা কি, আমরা আবার ইকুয়েশনের দিকে তাকাই, এই দুইটাকে হচ্ছে অর করা লাগবে, অর্থাৎ এই কলামটা এবং এই কলামটাকে অর করা লাগবে।
অর করলে কি হয় আমরা জানি যে কোনো একটা ওয়ান থাকলে ওয়ান হয়ে যাবে, আর বাকি সব কেস হচ্ছে জিরো হবে। So, এইখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে দুইটা ওয়ান আছে, তাহলে এই তিনটা কেস হচ্ছে ওয়ান হয়ে যাবে, আর বাকি সবগুলা কেস হচ্ছে জিরো হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা একটু দেখি আমাদের ইনপুটটা কি, মানে লেফট সাইডটা কি, লেফট সাইড হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই অর জেড, আমাদের রাইট সাইডটা কি এক্স অ্যান্ড ওয়াই অর এক্স অ্যান্ড জেড। এখন আমরা সেম সিরিয়ালে ভ্যালুগুলো মিলাবো। দেখেন প্রথম পাঁচটা জিরো, এখানেও প্রথম পাঁচটা জিরো, লাস্টে তিনটা ওয়ান, এখানেও লাস্টে তিনটা ওয়ান। তার মানে কি সেম সেম কম্বিনেশনের জন্য লেফট সাইডে যে ভ্যালু আসে রাইট সাইডেও সেম ভ্যালু আসে। তার মানে কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে সমান। তার মানে কি এই ইকুয়েশনটা হচ্ছে ট্রু। এই জিনিসটা কি আমরা সবাই বুঝতে পারছি কি হইলো এখানে, নাকি আমি জাস্ট অনেকগুলো কথা বলে গেলাম সবাই ঘুমাইতেছিলেন? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এটা যদি বুঝতে পারেন তাহলে খুবই ভালো। এইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে ট্রুথ টেবিল ইউজ করে কিভাবে করে একটা বুলিয়ান ইকুয়েশনকে প্রুফ করা যায়। এই জিনিসটা এই কোর্সের জন্য খুব ভালোভাবে শিখে ফেলা দরকার। যে আমরা কি করবো, ধরেন আমাদেরকে যে কোনো একটা ইকুয়েশন দিতে পারে, ধরেন হচ্ছে এক্স অর জেড, তারপরে ধরেন এক্স অর ওয়াই ইকুয়ালস টু আমাদের ধরেন বলা হলো ওয়াই অ্যান্ড জেড, তারপর হচ্ছে স্যার এক্সাম হলে কি এটা এমনি করে টেবিল আগে প্রমাণ করতে হবে, মানে দেখাই দিতে হবে? যদি আপনাকে বলা হয় ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করতে, তাহলে অবশ্যই এভাবে করে টেবিলে প্রমাণ করতে হবে। তো দেখেন এরকম এরকম ধরেন আমাকে একটা ইকুয়েশন দিল। So, এই ইকুয়েশন থেকে আমি সবার ফার্স্টে কি খোঁজা শুরু করবো, কয়টা ভেরিয়েবল আছে, তিনটা দেখলাম। এটা আসলে এক্সাম হলে চারটাও পাইতে পারেন, এর থেকে বেশিও পাইতে পারেন। তো তিনটা, দুইটা, তিনটা, চারটা যে কয়টাই পান সেই কয়টার জন্য যতগুলো কম্বিনেশন তৈরি হওয়া সম্ভব আগে সবার ফার্স্টে সেই কম্বিনেশন গুলো লিখবো। তারপর লেফট হ্যান্ড সাইডে টোটাল হিসাবটা করবো। দেখেন লেফট হ্যান্ড সাইডেও আমরা দেখতে পাচ্ছি দুইটা ভাগ আছে, তাহলে দুইটা ভাগের হিসাব করবো, তারপর এই দুইটা ভাগের টোটাল হিসাব করবো। আবার রাইট হ্যান্ড সাইড থেকেও যতগুলো ভাগ আছে ততগুলো ভাগে ইন্ডিভিজুয়াল হিসাব করবো, তারপর টোটালটার হিসাব করবো। তারপর এই যে দুইটা হিসাব পাইলাম, দুইটা হিসাবে দুইটা কলাম হচ্ছে আমরা মিলাবো। যদি সবগুলা সেম থাকে তাহলে আমরা বলতে পারি যে এই জিনিসটা ট্রু, সেম না থাকলে আমরা বলতে পারি জিনিসটা ট্রু না। এই হচ্ছে ট্রুথ টেবিল ইউজ করে প্রুফটা। সবাই কি বুঝতে পারছি? Yes, Yes, sir. sir. আচ্ছা, যদি Yes, sir. বুঝে থাকি তাহলে হচ্ছে দেখেন এই ট্রুথ টেবিলটা আসলে খুবই মিনিয়াল একটা ওয়ে, মানে সবগুলা কম্বিনেশন বের করে করে করা। এটা আসলে একটা নির্দিষ্ট পর্যায়ের পর করাটা আসলে খুব কঠিন হয়ে যায়। দেখেন পাঁচটা ভ্যারিয়েবল যদি থাকে তাহলে হচ্ছে 32টা কম্বিনেশন হয়, যদি ছয়টা থাকে তাহলে 64টা কম্বিনেশন হয়। এই যে ছয়ের উপরে যদি আমরা চলে যাই ধরেন 60টা, তখন কম্বিনেশন কয়টা, 128টা। 128টা কম্বিনেশন বের করা, 128টার জন্য হিসাব করা, এটা খুব বিশাল একটা কাজ হয়ে যায়। তো তার মানে কি আসলে আমরা 7 ভেরিয়েবল বা 8 ভেরিয়েবলে বেশি বড় বুলিয়ান ইকুয়েশনকে কখনোই প্রুফ করতে পারবো না? আসলে পারবো, পারার ওয়ে আছে। তো পারার ওয়েটা কি, সেটা হচ্ছে আমরা অ্যালজেব্রাইক হিসাব করবো, হিসাব করে করে মিলাইতে পারি। যেমন ধরেন এই যে হচ্ছে যদি আমাদের কাছে একটা ইকুয়েশন থাকে, ওই যে যে ইকুয়েশনটা আমি বারবার ইউজ করতেছি, ধরেন এটা একটা ডেসিমাল নাম্বারের জন্য আর কি ইকুয়েশন, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। এইখান থেকে যদি আপনাকে বলা হয় এক্স এর ভ্যালু বের করতে, আপনি কিভাবে করেন? আপনারা ছোটবেলা থেকে একটা ওয়ে শিখছি যে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 এভাবে করে ভেঙে লিখি, তারপর হচ্ছে কমন নিই, রাইট? এইটা একটা ওয়ে। এটা ছাড়াও কি আরেকটা ওয়ে ছিল না? চিন্তা করেন, আমরা কি এরকম একটা কাজ করতে পারি না, এক্স এর জন্য 0 বসাবো, তারপর এক্স এর ভ্যালু 1 বসাবো, তারপর 2, তারপর 3, তারপর 4, এভাবে করে মাল্টিপল ভ্যালু বসায় বসায় কি দেখতে পারি না লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান কিনা? Yes. দেখতে তো পারি, রাইট? তো এইভাবে করে দেখে দেখে তারপর আমরা দেখতে পারি কোন কোন ভ্যালুর জন্য সমান হয়, তখন বলতে পারি ওই ওই ভ্যালুগুলো কারেক্ট। তো এই যে সেকেন্ড যে ওয়েটা বললাম, এইটি হচ্ছে আমরা এতক্ষণ দেখছি যে যতগুলা কম্বিনেশন ক্রিয়েট হওয়া সম্ভব সবগুলা কম্বিনেশন বের করে আমরা দেখবো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান কিনা। বাট এটা ছাড়াও আরেকটা ওয়ে যেটা আমরা ফার্স্ট এখানে দেখতেছি যে আমরা ম্যাথমেটিক্যাল হিসাব করেও বের করতে পারি। তো একইভাবে এখানেও অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করেও হচ্ছে আমরা বের করতে পারি। তো সেইটা হচ্ছে এখন দেখবো। তো সেইটা যদি দেখা শুরু করি, সেইটা দেখা শুরু করার আগে আমাদের কতগুলো হচ্ছে ফর্মুলা মুখস্থ করা লাগবে বা ফর্মুলা মনে রাখা লাগবে। তো ফর্মুলা গুলা যদি দেখা শুরু করি, দেখেন আমরা যখন হচ্ছে নর্মাল অ্যালজেব্রা পড়া শুরু করছিলাম তখন কি আমরা নানা রকম ফর্মুলা পড়ছিলাম না? ধরেন হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, বা হচ্ছে ধরেন এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা, এরকম নানা রকম ফর্মুলা পড়ছি। এটা ছাড়াও নানা রকম থিওরেম অথবা পস্টুলেট পড়ছি। যেমন আমরা ছোটবেলায় একটা জিনিস দেখছি যে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ বি প্লাস সি কে আমি ব্র্যাকেটে রাখলাম, এইটা ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। এই জিনিসটা কি কারেক্ট নাকি কারেক্ট না? হ্যালো? Correct, sir. কারেক্ট কেন, রাইট? কেন ব্যাপারটা কি, দেখেন এ প্লাস বি প্লাস সি এর মানে কি, মানে বি আর সি কে আগে যোগ করবো, তার সাথে এ যোগ করবো। আসলে ওই যোগ করার সময় কোন সিরিয়ালে যোগ করতেছে এটা আসলে ম্যাটার করে না। তো বি প্লাস সি কে আগে যোগ করে তারপর যদি তার সাথে এ যোগ করি, অথবা এ আর বি কে আগে যোগ করে তারপরে যদি তার সাথে সি যোগ করি, আসলে রেজাল্ট আসলে একই আসবে।
তো এই যে নানা রকম আমরা আইডেন্টিটি বা থিওরেম পড়ছি, তো এইখানেও এটার জন্য নানা রকম আইডেন্টিটি বা থিওরেম পড়বো এবং কিছু ফর্মুলা পড়বো। তো আমরা যদি একটু ফর্মুলা গুলা দেখার চেষ্টা করি, বেশিরভাগ ফর্মুলাই হচ্ছে খুবই কমন সেন্সিক্যাল, দেখলে আসলে বুঝতে পারা উচিত। বাট এই ফর্মুলাগুলো হচ্ছে আমাদের অ্যালজেব্রাইক হিসাব করতে বারবার লাগবে, যদি আমরা মানে খুব ক্লিয়ারলি অবভিয়াসলি মাথায় নাও আসে, তাও তারপর হচ্ছে এই জিনিসটা আমরা বারবার খাতায় লিখে অ্যাটলিস্ট একটু মুখস্থ করে ফেলার মতো করে ফেলতে হবে। তো আমরা যদি একটু ফর্মুলাগুলো দেখি, এক্স অর জিরো, তার মানে কি এক্স এর কোনো একটা ভ্যালু হইতে পারে, জিরো অথবা ওয়ান, তার সাথে হচ্ছে আমরা জিরোকে অর করতেছি। আচ্ছা, তাহলে এখন যদি আমরা চিন্তা করি এইটার ভ্যালুটা আসলে কত হওয়া উচিত, যে কোনো একটা ভ্যালু আছে তার সাথে হচ্ছে জিরোকে অর করতেছি। তো দেখেন তাহলে এক্স এর ভ্যালু কি কি হইতে পারে, আইদার জিরো হইতে পারে অথবা ওয়ান হইতে পারে, রাইট? জিরোর সাথে যদি জিরোকে অর করি কত হবে, জিরো। ওয়ানের সাথে যদি জিরোকে অর করি অ্যান্সার হবে কত, ওয়ান। তার মানে কি এখন যদি আমরা এটা খেয়াল করি তাহলে দেখেন এক্স এর যা ভ্যালু ছিল সেটাই হচ্ছে রেজাল্টটা বসছে, আবার এইখানেও এক্স এর যা ভ্যালু ছিল সেটাই রেজাল্টটা বসছে। তার মানে কি এক্স অর জিরো করলে আসলে রেজাল্ট কি হয়, এক্স এর ভ্যালুটাই হয়। এক্স এর ভ্যালুটাই হয়, রাইট? তো একইভাবে এক্স এর সাথে যদি আমরা ওয়ান কে এন্ড করি তাহলে এক্স এর যে ভ্যালু ছিল সেটি আর কি রেজাল্টটা চলে আসে। এই হচ্ছে দুইটা কেস, যে জিরোর জন্য আমরা যখন হচ্ছে অর করি তখন যার সাথে অর করি সেটাই হচ্ছে রেজাল্ট, ওয়ানের জন্য যার সাথে এন্ড করি সেটাই হচ্ছে রেজাল্ট। আচ্ছা, এইটা হচ্ছে দুইটা কেস। এরপরে আরো কিছু কেস আমাদের দেখা দরকার, যেমন দেখেন এক্স অর এক্স প্রাইম বা এক্স অর কি বলে এটাকে, কমপ্লিমেন্ট অফ এক্স। তো এটা যদি একটু চিন্তা করেন এক্স অর এক্স প্রাইম, এইটার ভ্যালুটা আসলে কত হওয়া উচিত, এক্স এর ভ্যালু যদি জিরো হয় তাহলে এক্স প্রাইমের ভ্যালু ওয়ান হবে, অথবা এক্স এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এক্স প্রাইমের ভ্যালু জিরো হবে। জিরো আর ওয়ান অথবা ওয়ান আর জিরোকে যদি আমরা অর করি তাহলে আমরা কত পাই, অলওয়েজ ওয়ানই পাই। তো এক্স অর এক্স প্রাইম যদি করি তাহলে হচ্ছে আমরা ওয়ান পাই। একইভাবে এক্স এন্ড এক্স প্রাইম যদি করি তাহলে আমরা জিরো পাই। কেন, একটু যদি চিন্তা করেন এক্স এর ভ্যালু আইদার জিরো হবে অথবা ওয়ান হবে, যেটাই হোক এক্স প্রাইমের ভ্যালু তার উল্টা হবে, তার মানে কি এই দুইটার ভিতরে কোনো একটা অ্যাটলিস্ট জিরো হবে। তো যদি আমরা দুইটা বুলিয়ান ভ্যালুর ভ্যারিয়েবলের ভিতরে এন্ড করি, তার মধ্যে যে যদি অ্যাটলিস্ট একটা জিরো হয় তাহলে এন্ড রেজাল্ট কত হয়, এন্ড রেজাল্ট জিরো হয়। এইটা হচ্ছে সেখান থেকে আসতেছে। আচ্ছা, এরপরে আরো যদি হচ্ছে আমরা চিন্তা করি যে এক্স অর এক্স করলে কি হয়, দেখেন দুইটা সেম ভেরিয়েবলকে যদি আমরা অর করি, ওয়ান অর ওয়ান করলে ওয়ানই আসে, অথবা জিরো অর জিরো কে যদি অর করি তাহলে হচ্ছে জিরোই আসে। তার মানে কি দুইটা সেম ভ্যালুকে যদি অর করি আসলে ওই ভ্যালুটাই আসে। তো এক্স অর এক্স করলে এক্সই আসে। একইভাবে আমরা এই জিনিসটা দেখতে পারি, দুইটা সেম ভ্যালুকে যদি এন্ড করি তাহলে যে ভ্যালু ছিল সেটাই আসে, অর্থাৎ জিরো এন্ড জিরো করলে জিরো আসে, ওয়ান এন্ড ওয়ান করলে ওয়ানই আসে, এক্স এন্ড এক্স এক্স করলে এক্সই আসবে। আচ্ছা, তো এরপর আরো একটা থিওরি যদি আমরা দেখি এইটা, যে এক্স অর ওয়ান করলে কত আসে, দেখেন এক্স যেই ভ্যালুই হোক, জিরো হোক আর ওয়ান হোক, তার সাথে আমরা কতকে অর করতেছি, ওয়ান কে অর করতেছি। তার মানে কি আমরা অর করার সময় দেখছি যে কোনো একটা ওয়ান হলেই টোটাল রেজাল্টটা ওয়ান হয়ে গেছে, এক্স অর ওয়ান করলে ওয়ান চলে আসতেছে। একইভাবে এক্স এর সাথে যদি জিরো কে এন্ড করি, দেখেন এন্ড করার সময় যদি একটাও জিরো চলে আসে তখন সাথে সাথে রেজাল্টটাই জিরো হয়ে যাচ্ছে, এক্স এন্ড জিরো করলে এক্স এর ভ্যালু ম্যাটারই করে না, অ্যান্সারটাই জিরো হয়ে যায়। আচ্ছা, এইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যদি একটু খেয়াল করেন দেখেন এখানে কি করা হচ্ছে, এক্স প্রাইম তার উপর আরেকটা প্রাইম দেওয়া হয়, সেটার মানেটা কি কেউ বলতে পারবেন? আবার এক্সি চলে আসে। দেখেন এইটার মানে হচ্ছে আমি দুইবার নট করতেছি, রাইট? মানে এক্স প্রাইম করতেছি তাকে আবার প্রাইম করতেছি, এই দুইবার প্রাইম করলে আসলে সেম ভ্যালুটাই ফেরত আসে। একটু যদি চিন্তা করি, ধরেন ওয়ান আছে, ওয়ানকে আমি যদি কমপ্লিমেন্ট করি জিরো আসে, জিরোকে যদি আমি আবার কমপ্লিমেন্ট করি কত আসে, ওয়ান আসে, অর্থাৎ আগের ভ্যালুটাই ফেরত আসে। তো দুইবার কমপ্লিমেন্ট করলে আগের ভ্যালুটাই ফেরত আসে। So এই জিনিসটাকে বলা হয় ইনভলিউশন থিওরেম, এক্স প্রাইম হোল প্রাইম, এটার মানে হচ্ছে এক্স। আচ্ছা, তো এরপর এইটা হচ্ছে কমিউটেটিভ ল। এই কমিউটেটিভ ল আসলে খুবই কমন সেন্সিক্যাল ব্যাপার। দেখেন এক্স প্লাস ওয়াই যা করার কথা ওয়াই প্লাস এক্স করা একই কথা, মানে আসলে সিরিয়াল ম্যাটার করে না, অর এর ক্ষেত্রে ম্যাটার করে না, এন্ড এর ক্ষেত্রে ম্যাটার করে না। এবং ডিস্ট্রিবিউটিভ ল যদি আমরা দেখি, এটা আমি একটু আগে দেখাইছিলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে ওয়াই প্লাস জেড কে আগে অর করে তারপর এক্স অর করা, আর এক্স প্লাস ওয়াই কে আগে অর করে তারপরে জেড কে অর করা, দুইটা আসলে একই কথা। এবং এন্ড এর জন্য জিনিসটা হচ্ছে একইভাবে খাটে, যে কাকে আগে এন্ড করতেছেন, মানে সেম মানে একই সাথে যদি অনেকগুলা এন্ড থাকে তার মধ্যে কোনটাকে আপনি আগে করতেছেন আর পরে করতেছেন সেটা ম্যাটার করে না। আচ্ছা, তো এইখানে যদি হচ্ছে আরেকটা দেখি, এই জিনিসটা হচ্ছে আমরা অ্যালজেব্রাতে খুব ক্লিয়ারলি দেখে আসছি, বাট বুলিয়ান অ্যালজেব্রাতে জিনিসটা একটু এক জায়গায় ডিফারেন্ট হবে, সেটা একটু খেয়াল করি। দেখেন যে এই পার্টটা হচ্ছে আমাদের জন্য দেখা খুব ইজি, যে এক্স এন্ড ওয়াই প্লাস জেড,
এটা দেখা আমাদের জন্য খুব ইজি। আমরা নর্মালি হচ্ছে যদি অ্যালজেব্রাইক হিসাবে করি তাহলে আমরা কি লিখতে পারি, এক্স ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু জেড, রাইট? আমরা অ্যালজেব্রাতেও তাই দেখে আসছি, বুলিয়ান অ্যালজেব্রাতে হচ্ছে সেম। ব্যাপারটা কি, যদি একটা ভ্যারিয়েবলের সাথে দুইটা ভ্যারিয়েবলের অর কে এন্ড করেন, এটার মানে হচ্ছে ওই সিঙ্গেল ভ্যারিয়েবলের সাথে ওই দুইটা ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবলকে এন্ড করে অর করা যে ভ্যালু সেইটার সমান। ওকে, এইটা যে আসলে সমান, এটা যদি কারো সন্দেহ থাকে তাহলে জাস্ট ট্রুথ টেবিল একে প্রমাণ করে নিজেই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এইটা হচ্ছে ব্যাপার যে এক্স এন্ড ওয়াই প্লাস জেড, অর্থাৎ একটা ভ্যারিয়েবল এন্ড দুইটা ভ্যারিয়েবল অর যদি থাকে, এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে হচ্ছে প্রথম ভ্যারিয়েবলের সাথে দুইটা ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবলের এন্ড করে অর করার মতো। আচ্ছা, এই পার্টটা আসলে দেখা সহজ, পরের পার্টটা আসলে দেখা একটু কঠিন। যে এই কেসটা যদি একটু দেখি, যে এক্স অর ওয়াই জেড, দেখেন এইটা আসলে এইটার উল্টা কেসের জন্য সেম। যে এইটাকে আমি কি বলতেছিলাম, দুইটা ভ্যারিয়েবলকে অর করে তাকে একটা সাথে এন্ড করছেন। এইটা মানে কি, এইটাকে আচ্ছা আমরা বলতে পারি যে ওই দুইটা ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবলকে ফার্স্ট ভ্যারিয়েবলটার সাথে যদি এন্ড করে অর করি সেটার সমান। তো এখানে হচ্ছে তাই, দেখেন দুইটা ভ্যারিয়েবলকে এন্ড করছেন তার আগে এটাকে অর করছেন। এইটার মানে হচ্ছে এরকম, এই দুইটাকে ইন্ডিভিজুয়ালি প্রথম ভ্যারিয়েবলটার সাথে অর করতে পারেন, অর্থাৎ এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস জেড, এবং এই টোটালটাকে হচ্ছে এন্ড করতে পারেন। তো এই থিওরেমটা মনে রাখা একটু জরুরি। এই থিওরেমটা দেখতে নর্মাল অ্যালজেব্রার মতো না, এই জন্য হচ্ছে সবাই বারবার ভুলে যায়। এটা কি সবাই বুঝতে পারছি, এক্স প্লাস ওয়াই জেড, এইটার ভ্যালুটা হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই এন্ড এক্স প্লাস জেড। এইটা একটু মনে রাখা দরকার, বোঝা দরকার। আচ্ছা, এইটার পরে আরো দুইটা আছে, যে দুইটা হচ্ছে মনে রাখা দরকার। অ্যাবজর্পশন ল, দেখেন এই জিনিসটা দেখতে খুব মানে অবভিয়াস লাগে না, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস এক্স ওয়াই, এটা করলে হচ্ছে ভ্যালু আসে এক্স। এটা আসলে দেখতে অবভিয়াস লাগে না, মনে হয় না যে আসলে জিনিসটা এরকম, বাট আসলে জিনিসটা এরকম। তো জিনিসটা কিভাবে আসে সেটা আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি করে দেখার চেষ্টা করি। এই এক্স কে কি আমরা লিখতে পারি না এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়াই? এটা কি আমরা লিখতে পারি নাকি পারি না? जी सर। লিখতে পারি, কজ এই আইডেন্টিটি লটার কারণে, রাইট? কজ এক্স ইন্টু ওয়ান করলে এক্স আসে। আচ্ছা, এখন আমরা টোটালটা থেকে এক্স কমন নেওয়ার চেষ্টা করতে পারি। এক্স কমন নিলাম, কমন নিলে কি থাকে, ওয়ান প্লাস ওয়াই থাকে। তো আমরা যদি একটু আবার আগের জিনিসে ফেরত যাই, এই যে এখান থেকে যদি একটু চিন্তা করি, যে কোনো একটা ভ্যারিয়েবল তার সাথে যদি ওয়ান কে অর করি তাহলে আসলে রেজাল্টটা ওয়ানই আসে। বিকজ এটা আমরা নর্মালি চিন্তা করতে পারতেছি, অর করার সময় যে কোনো একটা ওয়ান থাকলে আসলে টোটাল রেজাল্টটাই ওয়ান হয়ে যায়। তাহলে ওয়ান প্লাস ওয়াই কে আমরা হচ্ছে ওয়ান ওয়ান লিখতে পারি। আবার আমরা জানি এক্স ইন্টু ওয়ান এর মানে কত, এক্স ইন্টু ওয়ান এর মানে হচ্ছে এক্স। তাহলে দেখেন এক্স প্লাস এক্স ওয়াই থাকলে সেটা আসলে এক্স হয়ে যায়। সেটা কি আমরা বুঝতে পারতেছি এখন? जी सर। আচ্ছা, আবারও একই ভাবে এক্স ইন্টু যদি এক্স প্লাস ওয়াই থাকে, এইটার ভ্যালু আসলে এক্স। এটা কিভাবে আপনারা একটু ম্যাথ করে দেখবেন, সেম একই ধরনের ম্যাথ আসে, ম্যাথ করলে আপনারা দেখতে পারবেন। এই অ্যাবজর্পশন ল দুইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখা দরকার। এটা দেখে খুব অবভিয়াস মনে হয় না, বাট মনে রাখা দরকার। আচ্ছা, এরপরে আরো দুইটা খুব ইম্পর্টেন্ট ল, এটার নাম হচ্ছে ডে মর্গানস ল। তো ডে মর্গানস ল কিভাবে কাজ করে, এইটার ম্যাথমেটিক্যাল প্রুফ হচ্ছে আমরা 260-তে দেখবো না। এইটা আপনি হচ্ছে কি বলে ট্রুথ টেবিলের সাহায্যে নিজে প্রুফ করে দেখতে পারেন। ম্যাথমেটিক্যাল প্রুফ হচ্ছে আমরা দেখতেছি না। আচ্ছা, ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এরকম, যে ধরেন দুইটা ভ্যারিয়েবল আছে, দুইটা ভ্যারিয়েবলকে আপনি কমপ্লিমেন্ট করলেন, মানে দুইটা ভ্যারিয়েবল অর করা তাদের কমপ্লিমেন্ট করলেন। তো তাদের রেজাল্ট হবে এরকম, দুইটা ভ্যারিয়েবলকে ইন্ডিভিজুয়ালি কমপ্লিমেন্ট করা, অর্থাৎ এক্স প্রাইম ওয়াই প্রাইম। তো এদের সাইনটা মাঝখানে হচ্ছে উল্টাই দেবে, এন্ড। তো এক্স প্লাস ওয়াই হোল প্রাইম, এটার মানে হচ্ছে এক্স প্রাইম এন্ড ওয়াই প্রাইম। এই কথাটা কি সবাই বুঝতে পারছি, এই ফর্মুলাটা? হ্যালো? सर। আচ্ছা, ঠিক আছে। So, এরপর আরো একটা কেস যদি দেখি, যে আবার ধরেন দুইটা ভেরিয়েবল আছে, দুইটা ভেরিয়েবল এন্ড করা, টোটালটা উপরে আমি কমপ্লিমেন্ট করবো। আবার হচ্ছে আগের মতোই দুইটা ভেরিয়েবলকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে কমপ্লিমেন্ট করবো, এবং তাদের মাঝখানে যে সাইন ছিল, অর্থাৎ মাঝখানে ছিল ডট, সেটা এখন উল্টায় যাওয়া হবে হচ্ছে অর। তো এই ডি মর্গানের যে দুইটা ফর্মুলা, এইটা হচ্ছে মনে রাখা খুব জরুরি, কজ এগুলা দিয়ে এই এই ডি মর্গান অ্যাবজর্পশন এবং হচ্ছে এই যে সিক্স এর বি, এই জিনিসগুলো হচ্ছে খুব একটা অবভিয়াস না, মানে দেখলেই মনে হয় না যে আসলে জিনিসটা এরকম হওয়া উচিত। তো এই ফর্মুলা গুলা বা এই থিওরেম গুলো একটু মনে রাখা দরকার। বাকিগুলো হচ্ছে আমার মনে হয় যে দেখলেই আসলে অবভিয়াসলি চলে আসা উচিত। যদি মাথায় অবভিয়াসলি চলে না আসে তাহলে হচ্ছে অবভিয়াসলি একটু লিখে লিখে প্র্যাকটিস করে মুখস্থ পারবো। আচ্ছা, ঠিক আছে। তো এই যে এতগুলা থিওরেম শিখলাম, এই থিওরেম গুলা দিয়ে আসলে করবোটা কি? তো এই থিওরেম গুলা দিয়ে আসলে আমরা যেটা করবো সেটা হচ্ছে নানা রকম জিনিস প্রুফ করার চেষ্টা করবো। সো আমরা যদি একটা একটু প্রুফ দেখি, শুধু যে প্রুফ করবো এমন না, মিনিমাইজেশন করার চেষ্টা করবো। অর্থাৎ দেখেন একটা ইকুয়েশন আছে, ধরেন ইকুয়েশনটা অনেক বড়, এই ইকুয়েশনটাকে আমরা হিসাব করে করে ছোট বানানোর চেষ্টা করব। তো আমরা যদি এরকম একটা দেখি, ধরেন
একটা দেখি, আমাদের যেহেতু টাইম কম, নেক্সট ক্লাস হচ্ছে বাকিগুলা দেখবো। ধরেন হচ্ছে 3 নাম্বারটা আমরা দেখি। এখানে কি দেওয়া, ধরেন এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্লাস এক্স প্রাইম ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্রাইম। তো এটার দিকে যদি আমরা তাকিয়ে দেখেন, প্রথম দুইটা টার্মে কমন কি আছে? এক্স প্রাইম জেড, এই পার্টটা কমন আছে। তাহলে আমি এক্স প্রাইম জেড যদি কমন নেই, তাহলে আমাদের বাকি থাকে কি দেখেন, এই পাশ থেকে আসে হচ্ছে ওয়াই প্রাইম, অর এই পাশ থেকে কি আসে, একটা ওয়াই, আচ্ছা, প্লাস এক্স ওয়াই। এতটুকু হচ্ছে আমার থাকতেছে, আচ্ছা সরি এক্স ওয়াই প্রাইম আর কি এটা, হ্যাঁ। তো এরপরে যদি আমরা চিন্তা করি ওয়াই প্রাইম অর ওয়াই যদি করি, আর একটা ভ্যারিয়েবল আর তার প্রাইমকে অর্থাৎ তার কমপ্লিমেন্টকে যদি অর করি, তাহলে কত আসে? 1 আসে। তাহলে এই জিনিসটা কত আসছে? এক্স প্রাইম জেড ইন্টু 1 প্লাস এক্স ওয়াই প্রাইম। তো এরপরে যদি আমরা চিন্তা করি এক্স প্রাইম জেড ইন্টু 1, এই ইন্টু 1 করলে কি আসে? আসলে যে ভ্যারিয়েবলের ভ্যালু ছিল সেটি আসে, অর্থাৎ এক্স প্রাইম জেড প্লাস এক্স ওয়াই প্রাইম। এখন দেখেন এই দুটার মাঝখানে কিছু কমন যায়, কিছু কমন যায় না, দুইটা হচ্ছে কমপ্লিটলি আলাদা আলাদা। এর থেকে আমরা মোর ম্যাথ করতে পারতেছি না। তো এখন একটু দেখেন, আগের জিনিসটা কত বড় ছিল, যে 3টা টার্ম ছিল, প্রত্যেকটার ভিতরে আবার ইন্ডিভিজুয়ালি তিনটা তিনটা করে এই দুইটাতে তিনটা তিনটা ভ্যারিয়েবল ছিল, এটাতে দুইটা ভ্যারিয়েবল ছিল। এখন দেখেন এটাকে আমরা কি করে ফেললাম, দুইটা টার্মে নিয়ে আসছি, তার মধ্যে আবার দুইটা টার্ম জাস্ট দুইটা দুইটা করে ভ্যারিয়েবল, ছোট হয়ে গেল। So, এই যে সিম্পলিফিকেশন করা, একটা বড় ইকুয়েশনকে ছোট করা, এই কাজটার জন্য হচ্ছে আমাদের এই থিওরেম গুলো দরকার। সেকেন্ড একটা যেটা জিনিস, এই থিওরেম ইউজ করে আর অন্য অনেক থিওরেম ইউজ করার জন্য, থিওরেম প্রুফ করার জন্য হচ্ছে আমাদের এই জিনিসটা দরকার। এই দুইটা কাজের জন্য হচ্ছে এই পোস্টুলেট এবং থিওরেম গুলো দরকার। একটু আগে স্লাইডে যে থিওরেম গুলো ছিল, এই স্লাইডে হচ্ছে সেম থিওরেম গুলি আছে, একই, আপনারা একটু পরে দেখলে বুঝতে পারবেন। নেক্সট ক্লাসে এই থিওরেম গুলো সবাই একটু ক্লিয়ার হয়ে আসবেন, তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আমরা সিম্পলিফিকেশনের অনেকগুলো ম্যাথ করবো। সবাই কি বুঝতে পারছি? ইয়েস স্যার। স্যার আচ্ছা, কারো কোনো কনফিউশন কিছু নিয়ে? নো স্যার। আচ্ছা, কনফিউশন না থাকলে তাহলে হচ্ছে আমরা ক্লাসটা এখানে শেষ করে দিই। এখন হচ্ছে আমরা স্যার আপনার কনসালটেশন আওয়ার